সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 790তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ তুষার হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল নিজের স্বামীকে 3 বছর হিজড়া বানিয়ে রাখে এক বউ। কথাটা শুনতে অনেকের কাছে অন্যরকম মনে হবে, আসলে আজকের গল্পটা সত্যি অন্যরকম এক বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আমাদের এই সমাজ, আমাদের এই পৃথিবীতে মানুষ সঠিক বুঝটা বোঝার আগে ভুলটাই বুঝতে পারে। আপনার মন বোঝা মানুষ এই দুনিয়াতে খুব কম পাবেন, কিন্তু ভুল বোঝা মানুষের অভাব নেই। রাত 3টা বাজে একটা মেয়ে যখন রাস্তা দিয়ে একা একা হেঁটে যায়, তাকে দেখা মাত্রই প্রথম কমেন্ট, প্রথম চিন্তা ভাবনাটা আসবে যে মেয়েটা খুব খারাপ, হয়তো কোনো হোটেল থেকে বেরিয়ে আসছে, হয়তো কোনো নর্তকী, হয়তো কোনো খারাপ, এই সেই বিভিন্ন মন্তব্য মেয়েটাকে নিয়ে করা হবে। কিন্তু একটা মানুষ এই চিন্তা করবে না, মেয়েটা হয়তো রাত 3টা বাজে তার মাকে হসপিটালে ভর্তি করিয়ে রিক্সা, গাড়ি, সিএনজি না পেয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে, আমি মেয়েটাকে তার বাসা পর্যন্ত পৌঁছাই দিই। এই চিন্তা ভাবনা কিন্তু কারো মাথায় আসবে না। এই সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি যেদিন পাল্টাবে, এই সমাজটা সেদিন এমনি পাল্টে যাবে। বন্ধুগণ, যাই হোক, আমি কথা না বাড়িয়ে তুষারের জীবনের গল্পে যাই। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই তুষারের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে তুষার ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তুষার হোসেন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের মধ্যেই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ফুল ব্যবসায়িক। আসলেই চট্টগ্রাম শহরে বিভিন্ন মোড়ে, বিভিন্ন পয়েন্টে আমার বাবার অনেকগুলো ফুলের দোকান আছে। যদিও প্রথম দিকে আমার বাবা এই ব্যবসাটাকে একটু ভিন্নভাবে শুরু করে, মানে বিভিন্ন জায়গায় আমার বাবা ফুল কিনে এসে তারপরে পথচারী যে মানুষগুলো থাকতো তাদের সাথে আমার আব্বার সম্পৃক্ততা অনেক ভালো ছিল। তখন আব্বা পাইকারিতে বিভিন্ন বাচ্চাদেরকে ফুল দিত এবং তারা এগুলো মাঠে ঘাটে, এখানে ওইখানে বিভিন্ন পার্কে, সিনেমা হলের সামনে বিক্রি করতো এবং বিক্রি করার পরে প্রতি ফিজ অনুযায়ী আমার বাবাকে 1 টাকা করে লাভ দিত। এটাই ছিল আমার বাবার মূলত ব্যবসা। আমার বাবার আন্ডারে অনেকগুলো বাচ্চা থাকতো যারা পথ শিশু, তাদের কিন্তু আমার বাবা এই কাজটা শুরু করে এবং এই ব্যবসাটা আমার বাবা মূলত শখের বসে শুরু করে। মানে এই ব্যবসাটা করার আগে আমার বাবা কখনো ভাবে না যে এটা থেকে বাবা কোনো লাভ খাবে। একে তো বাবা ফুলকে অনেক পছন্দ করে, যার জন্য বাবা একসাথে অনেকগুলো একগুচ্ছ ফুল কিনে নিয়ে আসে এবং আনার পরে যাদেরকে বাবা চিনে পরিচিত এদেরকে ডেকে কাউকে 100টা গোলাপ, কাউকে 50টা রজনীগন্ধা, এরকম করে সবাইকে ভাগ করে করে দিয়ে দেয় এবং সারাদিন তারা ফুলগুলো বিক্রি করার পরে বিকেলবেলা বা দুপুরের দিকে আমার বাবাকে এসে লাভটা দেয় এবং দেওয়ার পরে আমার বাবা এভাবেই তখন ব্যবসাটাকে সামনে থেকে চালাচ্ছিল। ঠিক ওই সময়টাতে আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করতো। বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো এবং যখন দেখতে পেলো যে এরকম করে অনেক বাচ্চারা আমার বাবাকে প্রফিট দিচ্ছে, লাভ দিচ্ছে, বাবার প্রাইভেট কোম্পানিতে চাকরিতে যে পরিমাণের বেতন পাইতো, কিন্তু এখন দেখা গেল যে আমার বাবার লাভের অংশ আরও অনেকটাই বেড়ে গেছে। মানে চাকরি করে আমার বাবা যে টাকা বেতন পাইতো, এই ফুলের ব্যবসা করে বাচ্চাদেরকে দিয়ে ফুল বিক্রি করিয়ে আমার বাবা তার চেয়ে অনেক বেশি টাকা প্রফিট হচ্ছে। এক সময় আমার বাবা এই ফুল বিক্রিতাটাকে, এই ফুল ব্যবসাটাকে প্রফেশন হিসেবে নিয়ে নেয়, যে এটাকেই আমার বাবা তার মূল প্রফেশন হিসেবে নিয়ে বিভিন্ন পয়েন্টে আমার বাবা তখন দোকান খুলতে শুরু করে। বিভিন্ন জায়গায় বাবা তখন দোকান খোলে এবং দোকান খোলার পরে গার্মেন্টসে অনেক দূরের মেয়েরা থাকে দেখবেন, বিশেষ করে চট্টগ্রামের গার্মেন্টসগুলোতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে, যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, বাট এই মেয়েগুলো দেখতে অনেক সুন্দর হয়। এরকম সুন্দরী মেয়েগুলোকে দিয়ে আমার বাবা তখন ফুলের ব্যবসাটা শুরু করে। বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান করে এই মেয়েগুলোকে দিয়ে আমার বাবা তখন দোকান চালাইতো এবং মোটামুটি অনেক ভালো টাকা লাভ হতো, অনেক বেশি টাকা লাভ হতো। 1 গলি, 2 গলি, 3 গলি করতে করতে আমার বাবা টোটাল চট্টগ্রাম শহরের ভিতরে প্রায় 14টার মতো ফুলের দোকান দিয়ে দেয়। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমার বাবার ফুলের দোকান থাকে এবং ফুল ব্যবসায়িক হিসাবে আমার বাবা বন্দনগরী ওই চট্টগ্রামে খুবই পরিচিত একটা মুখ হয়ে যায়। এমন করে আমাদের দিনের রাতগুলো কাটতে থাকে এবং সেই সময় আমার বাবার নিজস্ব একটা বাড়িও হয়ে যায় এবং আমরা গাড়িও কিনি। এত পরিমাণে লাভ হয় ফুল ব্যবসা করে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমার বাবা কিন্তু খুবই বাচ্চা স্বভাবের একজন মানুষ ছিল। মানে এমনও হইতো যে মাঝে মাঝে ছোটো বাচ্চাদের সাথে, মানে পথ শিশুদের সাথে আমার বাবা বসে বসে গল্প করতো, তাদের জন্য খাবার নেওয়া যেত, তাদের সাথে বসে আমার বাবা খাবার খাইতো। বাবা গর্ব করে মাকে বলতো
যে আজকে আমি যে পজিশনে এসে দাঁড়িয়েছি, আজকে আমি যে অবস্থানে আছি, এটার একমাত্র অবদান হচ্ছে ওই পথ শিশুরা আমাকে ওই ব্যবসার পথটা দেখিয়ে দিয়েছে। তাদেরকে আমি 1 টাকা লাভে যখন গোলাপ বিক্রি করেছিলাম তাদের কাছে, তখন থেকে আমার এই ব্যবসার আইডিয়াটা মাথায় আসে। সেই থেকে আজকে আমি চট্টগ্রাম শহরের নামকরা একজন ফুল ব্যবসায়িক। তো এই নিয়ে আমার বাবা তখন গর্ব করে আমার মায়ের সাথে অনেক কথাই বলতো। এমন করে তখন সময়গুলো কাটতে থাকে। আলহামদুলিল্লাহ 1 দিন 2 দিন করে এরকম করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেক বড় হয়ে যাই। আমার নিজেরও একটা কোনোরকম গাড়ি থাকে, টয়োটা ব্র্যান্ডের একটা মোটামুটি কম দামে আমার একটা গাড়ি থাকে। আমি তখন ওই গাড়িটা ইউজ করতাম। এই গাড়ি নিয়ে আমি এখানে ওইখানে বিভিন্ন জায়গায় পার্টিতে, কলেজে এখানে ওইখানে যাইতাম। তখন আমি সবেমাত্র কলেজে পড়ি। তো পরিবারে যেহেতু আমার কোনো ভাই নাই, মানে আমার যেহেতু কোনো ভাই নেই, বোন আছে, তো একমাত্র ছেলে হিসেবে সবাই আমাকে অনেক আদর করতো। আমার দাদা দাদি থেকে শুরু করে আমার মা, প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসতো। আমাকে কখনো কোনো কিছুর অভাব দিত না। আমি যে সময় যেটা চাইতাম আমাকে তারা সেটাই দিত। এত বেশি আদর আর ভালো আমাকে আমার পরিবার বাসতো, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তাদের আদর ভালোবাসায় আমি একটু একটু করে বড় হতে হতে কলেজ পর্যন্ত পৌঁছে যাই। যাই হোক, কলেজে পড়া অবস্থায় আমার বাবার ওই ফুলের ব্যবসাটা আমার কাছে কেমন যেন একটু অন্যরকম মনে হতো। অন্যরকম মনে হওয়ার অনেকগুলো কারণ ছিল। তার ভিতরে প্রথম কারণ হচ্ছে মানুষের মুখে শুনতাম আমি আমার বাবাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। তো লোকের মারফতে কথাগুলো শোনা এবং গল্পটা বোঝানোর জন্য কথাগুলো বলছি, আমার বাবা যাতে আমাকে শুনলে ক্ষমা করে দেয়। আমি মানুষের মুখে শুনেছিলাম যে আমার বাবা নাকি এই ফুলের ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ধরনের মেয়েদের সাথে পরিচিত হয়ে যেত, যারা তরুণী, যাদের বয়স 17, 18, 20 কিংবা 25 বছরের মেয়েগুলোকেই আমার বাবাই ফুলের দোকানে চাকরি দিত। এবং এই মেয়েগুলো এই ফুলের দোকানে চাকরি করতো, আমার বাবার সাথে একটা সম্পর্কে জড়াইতো। মানে আমার বাবা ইচ্ছে করে তাদের সাথে সম্পর্কে জড়াইতো এবং এক পর্যায়ে নাকি তাদের সাথে আমার বাবার শারীরিক সম্পর্ক হয়ে যেত। এরকম অনেকগুলো রেকর্ড আমার বাবার যে বন্ধুবান্ধব আছে তারা আমার আম্মাকে বলতো। এই নিয়ে আমাদের পরিবারের মাঝেও এক ধরনের দ্বন্দ্ব দেখা দেয়। আমার মা বারবার বাবাকে বলে যে তুমি এই ব্যবসা ছেড়ে দাও, এই ব্যবসা করার দরকার নেই, আল্লাহ তোমাদেরকে এখন অনেক টাকা দিয়েছে, তুমি অন্য কোনো ব্যবসা করো, তুমি হালাল পথে কোনো ব্যবসা করো। আমার বাবার ওই ফুল ব্যবসাটাকে আমার মা কোনোভাবে হালাল নিতে পারতেছিল না। মা বারবার এই ব্যবসাটাকে নিয়ে আব্বার সাথে ঝগড়া করে যাচ্ছিল। কোনোভাবেই আব্বার সাথে মায়ের কোনো বনিবনতা হচ্ছিল না। এবং এই জিনিসগুলো 1 কান 2 কান 3 কান হতে হতে একটা পর্যায়ে আমি যে কলেজে পড়াশোনা করতাম আমার বন্ধুবান্ধবগুলোর কানেও পৌঁছে যায়। আমার বন্ধুরা তখন আমাকে বলে, কিরে তোর বাবা নাকি কচি ফুলের ব্যবসা করে, মানে তোর বাবা নাকি কচি ফুলের ব্যবসা আছে, মানে ওইরকম করে আমাকে ছোট করে কথা বলতো যে আমার বাবা কচি ফুল মানে ছোটো মেয়েদের ব্যবসা করে, এগুলো বলতো। তো আমার কাছে এই বিষয়টা ভালো লাগতো না। আমিও বাবাকে অনেকবার বলেছিলাম যে বাবা তুমি এই ব্যবসাটা ছেড়ে দাও, এই ব্যবসার সাথে তুমি থেকো না, এটার সাথে থাকলে মানুষ তোমাকে ভিন্নভাবে খারাপ কথাবার্তা বলে। আমার বাবা আমাকে তখন একটা কথাই বলতো, যেদিন আমাদের পেটে খাবার ছিল না, পকেটে টাকা ছিল না, কই ওই দিন তো সমাজের মানুষ আমাদেরকে কিছু বলে নাই। আজ আমি 2 টাকা ইনকাম করি, আমার অনেকগুলো ফুলের দোকান আছে, অনেকগুলো কর্মচারী আছে আমার আন্ডারে কাজ করে, তো তাই তো মানুষ আমাকে এরকম বাজে কথা বলতেছে। বাট আমি তো এরকম না। আমি খুব ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমার নিজের এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছি এবং আজকের এই পরিস্থিতির মধ্যে এসে আমি দাঁড়িয়েছি। তো সব কিছুর জন্য তো আমার নিজস্ব একটা অবদান আছে। আমি খুব কষ্ট করে যেহেতু এখানে এসে দাঁড়িয়েছি, সুতরাং লোকের কথায় আমি আমার ব্যবসা বাণিজ্য, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি কখনোই বন্ধ করব না। আমি একইভাবে একই দৃষ্টিতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। সেম এইভাবে আমার বাবা তখন তার ব্যবসা বাণিজ্যগুলোকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। তো ওরকম করে মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছিল যে আমার বাবা কাউকে কোনো পরোয়া করতো না। ধরুন অনেকে বাবাকে অনেক কথা বলতো যে তুমি এই ব্যবসাটা বন্ধ করো, এটা খারাপ দেখা যায়, যে যুবতী মেয়েদের সাথে তোমার সম্পর্ক হয়ে যাচ্ছে। তো আমার বাবা এগুলোতে কোনো কেয়ার করতো না। বাট একটা বিষয় আমি দেখতাম যে আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, যথেষ্ট দিনদার একজন মানুষ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের পথে চলতো, ইমানের পথে চলতো। এবং আমি সত্যিকার অর্থে বাবার একজন সন্তান হিসেবে বলবো যে আমি আমার বাবার মাঝে কখনো কোনো দিন খারাপ কোনো চিন্তা ভাবনা দেখি নাই, খারাপ কোনো প্ল্যানিং, খারাপ কোনো চিন্তাভাবনা, খারাপ কোনো কিছু আমি আমার বাবার মাঝে দেখি নাই। বাবা অলওয়েজই একজন বড় মনের মানুষ ছিল। বাচ্চাদেরকে দান করা, এতিমদেরকে দান সরকার করা, ফকিরদেরকে টাকা দেওয়া, মানুষের প্রতি আমার বাবার অন্যরকম একটা টানার ভালোবাসা ছিল। যাই হোক, এরকম করে হঠাৎ করে একদিন আমি যে কলেজে পড়ি, আমার এক কলেজের বান্ধবী, নাম হচ্ছে জেসি, সে আমাকে খুব পছন্দ করতো বলতে এরকম না যে আমাদের মাঝে কোনো রিলেশন, কোনো প্রেম ভালোবাসা, কিন্তু জেসি আমাকে অনেকটা পছন্দ করে। আর আমিও মাশাআল্লাহ দেখতে সুন্দর ছিলাম, অনেক লম্বা, ফর্সা, সর্বদিক থেকে ভালো ছিলাম। এই জন্য আমার কলেজের অন্য মেয়েরা আমাকে পছন্দ করতো। কিন্তু তারই মাঝে জেসি একটু বেশি পাগলামি করতো। মানে পাগলামিটা এরকম যে অন্য কোনো মেয়ে আমার দিকে তাকালে, অন্য কোনো মেয়ে আমার সাথে কথা বলতে চাইলে জেসি তখন খুব খেপে যাইতো, মানে খুব রেগে যাইতো। মানে ও বুঝাইতো যে ও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কেউ যাতে আমার দিকে না তাকায়, আমার সাথে কেউ কথা না বলে, এবং আমি পার্সোনালি শুধুমাত্র জেসির। এই জন্য জেসি আমার সাথে খুবভাবে লেগে থাকার জন্য চেষ্টা করতো। তো ওই জেসির একদিন জন্মদিন হয়, মানে জন্মদিন আসে রাতের বেলায় তারা জন্মদিনের পার্টি করবে। তো জেসিদের বাসা থেকে একটু সামনেই ওইখানে আমার বাবার একটা ফুলের দোকান আছে। আমি জানতাম
বাট ওই দোকানে আমি কোনোদিনও যাই নাই। এই প্রথম আমি তখন প্রায় মাগরিবের একটু পরে, মানে মাগরিবের আজানটা মাত্র দিয়েছে, তো আমি গোলাপ কেনার জন্য ওই দোকানটাতে যাই যে একটা গোলাপ কিনবো, মানে কিছু গোলাপ কিনে আমি একটা ফুলের তোড়া বানিয়ে আমি জেসির জন্মদিনে জেসির জন্য নিয়ে যাব। কিন্তু ভাই আমি যখন ওই গোলাপ ফুলের দোকানে যাই গোলাপ কেনার জন্য, আমার কাছে মনে হলো যে চারপাশে অনেকগুলো গোলাপের মাঝে মধ্যখানে একটা গোলাপ ফুটে আছে। এত সুন্দরী একটা মেয়ে, যাকে দেখার পর আমি পুরো যেন পাগল হয়ে যাই। মুখটা একেবারে অনেক বড়, গালগুলো একদম বুথুম বুথুম টাইপের, মায়াবী চেহারা, চুলগুলো অনেক লম্বা, দেখলে যেন আমি অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। মেয়েটাকে দেখার পরে আমি জাস্ট চিন্তা করতেছি যে কী ব্যাপার, এত সুন্দর একটা মেয়ে সে ক্যাশের মধ্যে বসে আছে। আমি দেখেই বুঝে গেলাম যে এটাও আমার বাবার কর্মচারী, আমার বাবার দোকানে চাকরি করে। যাই হোক, আমি তো আমার বাবার পরিচয় এই মুহূর্তে কারো কাছেই দেই না, মানে কেউ আমার বাবার কথা জিজ্ঞেস করলাম এটা স্কিপ করি, বাবার পরিচয় দিতে চাই না। এই জন্য আমি এই বিষয়টা নিয়ে কারোর সাথে কোনো কথা বলতে চাই না। তো ফুল কিনতে গেলাম, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর ছিল, এত যে সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে এত সুন্দর মেয়ে আমি আর কখনোই দেখিনি। এই ফার্স্ট আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর একটা মেয়ে ছিল এটা। তো ফুল যখন আমি কিনতেছি, ফুল কিনে আমি অনেকগুলো ফুল কিনলাম। ফুল কিনে আমি তখন আমার হঠাৎ মানে আমার মেমোরিতে এই জিনিসটা আসলো, আচ্ছা আমার বাবাকে তো সবাই খারাপ বলে, আমার মাও বলে, আব্বার বন্ধুবান্ধবরা বলে, আব্বার কাছের পাশের সমস্ত মানুষগুলো আমার আব্বাকে খারাপ বলে, কিন্তু আমি তো আমার আব্বার মাঝে কখনো খারাপ দেখি নাই, আর আব্বা আমার সামনে তো কখনো খারাপই করবেও না। এখন আমার বাবা ভালো কি খারাপ এটা অন্য কেউ জানতে পারবে। যেমন আমার মেমোরিতে তখন এই জিনিসটা আসছে যে আমার বাবা যেহেতু এই মেয়েটাকে, এত সুন্দর একটা মেয়েকে আমাদের দোকানে রাখছে এবং আমাদের দোকানে এই মেয়েটা যেহেতু কাজ করে, তাহলে অবশ্যই এই মেয়েটার সাথে আমার বাবার কোনো না কোনো একটা সম্পর্ক আছে, কোনো না কোনো একটা সম্পর্ক এই মেয়ের সাথে আমার বাবার আছে। এবং আমি যদি কোনো না কোনো ওয়েতে এই মেয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি, কোনো একটা হোক সেটা ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ বা কোনো একটা সম্পর্কে জড়াতে পারি, তাহলে মেয়ের ভিতরের কথাগুলো আমি বের করতে পারবো। আর ভিতরের কথাই হচ্ছে এটা যে হয়তো আমার বাবার সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে। শুধুমাত্র ওই বিষয়টা ইনকোয়ারি করে আমি তখন ফুল কিনলাম। ফুলগুলো কিনে আমি এটাকে বললাম যে আপনার নাম কি? মেয়েটা বললো ঐশী। তাই আমি বললাম যে ঐশী, কিছু মনে করবেন না, আপনি তো অনেক সুন্দর এবং এত বেশি সুন্দর যা বলার মতো না। ফুটে থাকা ফুটান্ত ওই গোলাপগুলোর চেয়েও আপনার চেহারা আরও বেশি টসটসা, কিন্তু আপনি কেন চাইলে তো মিডিয়াতে কাজ করতে পারেন বা ভালো কোনো জায়গায় যেতে পারেন, এভাবে কেন ফুল বিক্রি করছেন? তুমি এটা আমাকে বলে, দেখেন ভাই আমি নিম্নবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, আমার বাবা পেশা একজন রিক্সা ড্রাইভার, আমি গার্মেন্টসে চাকরি করতাম। ওখান থেকে আমার বাবার কথা বলে যে তিনি তাকে এখানে চাকরি দেয় এবং সে এখানে চাকরি করে দীর্ঘ আজকে প্রায় 1 বছরের মতো। যখন মেয়েটা 1 বছরের কথা বললো, তখন আমি বুঝলাম যেহেতু 1 বছর সে আমাদের দোকানে কাজ করতেছে, তার মানে আমার আব্বার সাথে তার সম্পর্কটা অনেক ভালো। আমি মেয়েটাকে তখন ইঙ্গিত স্বরূপ জিজ্ঞেস করলাম, দোকানের যে মালিক, ওই মালিকের সাথে আপনার সম্পর্কটা কেমন? মেয়ে আমাকে বলে, হ্যাঁ তিনি অনেক ভালো, তার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। আমি জানি একদিনের কথাবার্তা বলে, একদিনের পরিচয়ে এই মেয়ে কখনোই আমার বাবার সম্বন্ধে আমাকে ডিটেলস বলবে না। যার জন্য আমি মেয়েটাকে বললাম যে যদি কিছু না মনে করেন, আমি কি আপনার কাছ থেকে একটা জিনিস চাইতে পারি? মেয়ে আমাকে বলে, হ্যাঁ সমস্যা নাই, তো বলেন কি দিতে হবে। আমি তখন বললাম যে আপনার হাতে তো মোবাইল ফোন আছে, কাইন্ডলি কি আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? যদি দেন আমি খুব খুশি হব, আপনাকে আমার খুব ভালো লাগছে, আমি জাস্ট মাঝে মাঝে আপনার সাথে একটু কথা বলবো। তো মেয়েটা প্রথমে দিতে চায় না, আমাকে বলে যে না এটা ভালো দেখা যায় না, আপনি ফুল কিনতে আসছেন, ফুল নিয়ে যান, আমাকে এটা বললো। তাই আমি বললাম যে দেখেন আমি তো ফুলই নিতে আসছি, আপনি আমার সাথে রাগারাগি করেন না, জাস্ট রিকোয়েস্ট করতেছি আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দেন, আমি খুব খুশি হব। যেহেতু আমি খুব জোর গলায় বলতেছি, দোকানটাও আমাদের এবং এই মেয়ে আমার বাবার দোকানের কর্মচারী, সো তার সাথে কথা বলার জন্য তো আমাকে আর হিসাব করে কথা বলতে হবে না, আমি আমার মতো করেই উচ্চস্বরে তার সাথে কথা বলতে পারবো। ডেফিনেটলি আমি তাকে বললাম যে আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দেন। যখন এরকম করেই বললাম, দেন মেয়ে তখন একটু বিব্রত হলো আর কি, মানে একটু বিব্রত, যেহেতু আমি নাসর বান্ধা, আমি ছাড়তেছি না, ফুল নাম্বার আমাকে দেওয়াই লাগবে। তো এক পর্যায়ে মেয়েটা তখন আমাকে ফোন নাম্বারটা দিল, দিয়ে বললো এটা আমার নাম্বার, কিন্তু আমাকে বেশি ফোন দিয়ে বিরক্ত করবেন না, কারণ আমার বাবা মা এই বিষয়গুলো পছন্দ করে না। তারা যদি কখনো বুঝতে পারে যে আমি ফোনে কারোর সাথে কথা বলি, তাহলে তারা এই বিষয়টা ভালোভাবে নেবে না, আমি একটা প্রবলেমে পড়ে যাব। সো মেহেরবানি করে আপনি মানে বেশি বেশি ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ডিস্টার্ব করবো না, জাস্ট নাম্বারটা নিয়ে গেলাম। নাম্বারটা নিয়ে আমি তখন জেসির জন্মদিনে গেলাম। জেসির জন্মদিনে যাওয়ার পরে জন্মদিনের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ খুব ভালো করে হলো এবং আমাদের অনেকগুলো বন্ধুবান্ধব সেখানে আসলো, সবাই মিলে খুব মজা করলাম, মাস্তি করলাম এবং জন্মদিনটা মোটামুটি খুব ভালোভাবে সেলিব্রেট হলো। জন্মদিনটা শেষ করার পরে আমি রাতের বেলা তখন আমার বাসায় যাই। বাসায় যেতে যেতে প্রায় রাত 1টা বেজে যায়। যখন 1টা বাজে তখন আমি ওই মেয়েকে আর কল করি না, কারণ অনেক বেশি রাত হয়ে গেছে। পরের দিন কলেজে যাই এবং কলেজ থেকে বেরিয়ে আসার পরে ওই দিনে প্রায় বিকালবেলা 4টার পর আমি তখন মেয়েটাকে কল দিই, কারণ আমি জানি এই সময় দোকানে থাকবে, তো রিসিভ করে। আমি বললাম যে ভালো আছেন? বলে হ্যাঁ ভালো। আমি বললাম দোকানে কাস্টমার আছে? আমাকে বলে যে না দোকানে কাস্টমার নেই। আমি বলি একটু কথা বলা যাবে? বলে আপনি কে? তখন আমি বললাম যে আমার নাম হচ্ছে তুষার, আমার রিয়েল নামটাই বলি, মিথ্যা বলি না, যে আমার নাম তুষার, আমি আপনার কাছ থেকে এরকম নাম্বার নিয়েছিলাম।
তো আমাকে বললো, ও আচ্ছা ঠিক আছে ফাইন। তো কথা বললাম, একটু কথা বললাম। তো যাই হোক, ওই দিন কথা বললাম। তারপর আমি রাতের বেলায়, ওই রাতেই তাকে আবার রাত 11টার দিকে কল দিলাম। ও রিসিভ করছে। করার পর আমি তো জানি, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে দারিদ্রতার সাথে যুদ্ধ করেও বড় হয়েছে। একটা ব্যাপার খেয়াল করবেন, যে যিনি বিমান চালায়, আপনি যদি তার সাথে বিমান নিয়ে কথা বলেন, তাহলে দেখবেন যে সে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টিং হবে, মানে মজা পাবে। যে ফুল ব্যবসা করে, আপনি যদি তার সাথে ফুলের ব্যবসা নিয়ে কথা বলেন, তাহলে দেখবেন যে সে আপনার সাথে কথা বলতে চাইবে। মানুষটা যে প্রফেশনটার সাথে আসছে, ওই প্রফেশনটা নিয়ে কথা বলতে গেলেই কিন্তু সে আপনার সাথে কথা বলবে। তো আমি বুঝলাম যে মেয়েটা যদি একটু গরিব, তার মানে একটু নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, তার সাথে দারিদ্রতা, অভাব, অনটন এইসব বিষয় নিয়ে কথা বলে সে কথা বলতে চাইবে। তো আমি তখন মেয়েটাকে বললাম, দেখেন আমি তো সেদিন আপনার কাছ থেকে ফুল কিনেছিলাম, আসলে কি জানেন আমি খুবই গরিব ফ্যামিলির একটা সন্তান, এবং আমার বাবাও একটা সময় রিক্সা চালাতো, ওখান থেকে আমার বাবা এখন সিএনজি চালায়। আমিও খুবই গরিব, কিন্তু আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আমার কাছেও মনে হয়েছে যে আপনি প্রতিটা মুহূর্ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করে যাচ্ছেন। আজকের এই পর্যায়ে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার জীবনে অনেক কষ্ট আছে, এবং অনেক কষ্টকে সাধন করে আপনি আজকে মোটামুটি একটু ভালো অবস্থানে আসছেন। তো আপনার সাথে কথা বলে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি ইন্সপায়ার পাবো, আমি একটু সাহস পাবো, এবং আপনার সাথে কথা বললে আমার ভিতর থেকে এক অন্যরকম প্রতিভা, অন্যরকম এক আগুনের শিখা বেরিয়ে আসবে। আমি আপনার সাথে কথা বলতে চাই, এবং সেটা অনন্তকাল ধরে। মেয়েটা তখন আমাকে বলে, আচ্ছা সমস্যা নেই, আপনার আমার সাথে যখনই কথা বলতে মন চাইবে আপনি কথা বলবেন, এবং আমিও আপনার সাথে কথা বলবো। এরপর থেকে আমি মেয়েটার সাথে কন্টিনিউয়াসলি কথা বলি, সবসময় তাকে ফোন করি, এবং ফোন করে তার খোঁজখবর নেই। এরকম করে অনেক দিন কথা বলতে বলতে আমি একদিন মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে, ঐশী আমি আপনাকে একটা প্রশ্ন করবো। তখন আমি তুমি করে বলতাম যে, ঐশী আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি কোনো কিছু খারাপভাবে নিও না, এবং আমি আশা করি যে তুমি আমার প্রশ্নের একটা সঠিক উত্তর দিবা। যেই কারণে এই মেয়েটার সাথে আমার সম্পর্ক তৈরি করা, তার সাথে কথা বলে, অ্যাজ এ ফ্রেন্ড হওয়া, আমি তখন ওই পর্যন্ত পৌঁছে গেলাম। যাওয়ার পরে আমি বললাম, তুমি তো দেখতে অনেক সুন্দর, মানে এত বেশি সুন্দর যে মেয়েটা রাস্তায় চলাফেরা করার পরে কোনো না কোনো ছেলের নজরে পড়ে যাবা, কেউ না কেউ তোমাকে পছন্দ করবে, এবং কেউ না কেউ তোমাকে ভালোবাসবে। হাজার মেয়ের মাঝে দাঁড়িয়ে থাকলে তোমাকে আলাদাই বোঝা যাবে। এই যে তুমি দেখতে এত সুন্দর, এত রূপবতী, এত গুণবতী, তো এই পর্যন্ত কিন্তু কোনো মানুষ তোমাকে ইপ্রেজিং করে নাই রাস্তাঘাটে বা কোনো জায়গায়। তুমি এটা আমাকে বলে যে, দেখেন আমি যখন বাসা থেকে বের হই, আমি অলওয়েজ বোরকা পরে বের হই, বোরকা পরে আমি বের হই, বোরকা ছাড়া বের হই না। আর দোকানে যখন বসে আমি তখন আগে বোরকা পরতাম, বাট আমার মালিক যিনি ছিল তিনি এই বিষয়টা পছন্দ করে না। মানে তিনি আমাকে বলে যে বোরকা পরে দোকানে বসলে ভালো দেখা যায় না, ফুলের দোকানে ফুলের মতো ফুটে থাকতে হবে। তো এই জন্য আমি একটু অন্যভাবেই দোকানে বসি, তাছাড়া দোকানের বাইরে গেলে আমি সবসময় বোরকা পরে থাকি। যখন মেয়েটা আমাকে এই কথা বললো যে ফুলের দোকানে ফুলের মতো থাকতে হবে, এই কথাটা শোনার পরেই আমি তখন মেয়েটাকে বললাম, তাহলে কি ঐশী আমি আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন, মানে তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি, তুমি কি উত্তর দিবা তো? ও আমাকে বলে, হ্যাঁ দিব, কোনো সমস্যা নেই। আমি বললাম, তাহলে তো আমার কাছে যেটা মনে হলো যে তোমার মালিক বেশি সুবিধার মানুষটা, যে কিনা তোমাকে বোরকা পরাইতে নিষেধ করে, এবং বোরকা পরে তুমি দোকানে বসতে পারবে না এটা বলে দেয়, তো এই মানুষটা তো অ্যাটলিস্ট ভালো হতে পারে না। ও আমাকে তখনই বলেছি, আপনি আমার মালিক সম্বন্ধে এরকম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি বললাম, আরে উল্টাপাল্টা কোথায় বললাম? যে মালিক তার কর্মচারীকে বোরকা পরতে দেয় না, সে মালিক তো অবশ্যই ভালো কোনো মালিক হতে পারে না, তাই নয় কি? ও আমাকে তখন বলতেছে, আপনার ধারণাটা পরিপূর্ণভাবে ভুল। আমার মালিক অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি আমাকে তার মেয়ের মতো করে আদর যত্ন ভালোবাসে। তার 2টা মেয়ে, একটা ছেলে আছে, তাদেরকে সে যেভাবে দেখে আমাকে একইভাবে দেখে। আমি তখন বললাম, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার মালিক সমস্ত ভালো মনের একটা মানুষ, তার সাথে তোমার কোনো রকমের খারাপ সম্পর্ক নাই? ও আমাকে বলে, মোটেই না, আমার মালিক এরকম মানুষই না, তিনি নিশ্চিত একজন ফেরেশতা। তা আমি তখন আমার তখন মনে হলো যেহেতু এরকমভাবে বলতেছে, তার মানে বিষয়টা হয়তো এরকম হতে পারে যে ও আমার কাছে এখনও ওই আপন আমাকে ভাবতে পারে নাই, যে আপন ভাবলে নিজের এই গভীরের কথাটা অন্য কারোর সাথে শেয়ার করা যায়। হয়তো আমি তার হৃদয়ের ওই স্থানে এখনও পৌঁছাতে পারি নাই, যার জন্য ও আমার কাছে সঠিক এবং সত্য কথাটা বলতেছে না। এইটা আমার কাছে তখন মনে হওয়ার পরে আমি তখন তার সাথে আরও ক্লোজ হয়ে গেলাম, মানে আরও ডিপলি তার সাথে মিশে কথা বলতে শুরু করলাম। মানে এমনভাবে তার সাথে কথা বলতেছি যে আমি তাকে সরার কোনো সুযোগ দিচ্ছি না। প্রতিটা মুহূর্তে তাকে আমি খুব গভীর থেকে গভীরে কথা বলতেছি, এবং তাকে খুব বেশি এন্টারটেনমেন্ট করতেছি। তো এরকমভাবে কথা বলতে বলতে আমি চিন্তা করলাম যে তার সাথে আমি একটা রিলেশনে যাব, কারণ রিলেশনে যখন যাব, যখন আমি তার বয়ফ্রেন্ড হব, এবং বয়ফ্রেন্ড হওয়ার পর অ্যাটলিস্ট সে আমাকে সত্য কথাটা বলবে। এটা চিন্তা ভাবনা করে এইভাবে কিছুদিন কাটার পরে তখন 14ই ফেব্রুয়ারি আসে, বিশ্ব ভালোবাসা দিবস। এবং ওই 14ই ফেব্রুয়ারির দিন তার ফুলের দোকানে প্রচুর পরিমাণের কাস্টমার থাকে, এবং সে প্রচুর পরিমাণে ফুল বিক্রি নিয়ে ব্যস্ত থাকে।
তো সারাদিন ফুল বিক্রি করার পরে রাত 10টার দিকে যখন দোকানটা বন্ধ করে দিবে, ওই সময় আমি তখন অনেকগুলো ফুল নিয়ে মানে নিজের মতো করে একটা ফুলের তোড়া নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াই। আমাকে দেখার পর অবাক হয়ে যায়। এর আগেও সে আমাকে 2-3 বার দেখেছিল। আমাকে দেখে বলে যে তুমি এখানে? আমি বললাম হ্যাঁ। আমি বললাম তোকে একটা প্রশ্ন করবো? বলে হ্যাঁ করো না। আমি বললাম সারাদিন তো কত মানুষকে না ফুল দিয়ে উৎসব করলাম, কত মানুষকে ফুল দিলা, তোমাকে কেউ কি ফুল দিয়েছে? ও আমাকে বলে আরে না, আমাকে কে ফুল দেবে, আর আমি ফুল কাকে গিফট করব? আমি তো গিফট করি না, আমি ফুল বিক্রি করি, আমি একজন ফুল বিক্রেতা, আমি ফুল বিক্রি করি, অতটুকুই, আমি তো কাউকে ফুল গিফট করি না। পরে আমি বললাম যে আমি আজকে তোমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি। আমাকে বলি কি? আমি ঠিক তখনই একটা চকলেট আর ওই ফুলের তোড়াটা আমি হাত থেকে বের করলাম এবং বের করে এটা তার হাতে দিলাম। ও আমাকে মানে এটা নিয়ে জাস্ট অবাক আমার দিকে তাকিয়ে থেকে বলতেছি এইসব কি? আমি তখন বললাম জয়সী, আজ খুবই স্পেশাল একটা দিন, খুবই মজার একটা মুহূর্ত এবং খুব ভালো লাগে একটা সময়। ঠিক এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না তুমি আমার কথার উত্তরটা ঠিকমতো দিবা কিনা, আমি জানি না আমার কথাটা তুমি খুব ভালোভাবে নিবা কিনা, কিন্তু এসে বিশ্বাস করো আমি না তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এই কথাটা বলার জন্য আমার পরাণটা যেন জ্বলে যাচ্ছিল, বারবার ইচ্ছে করতেছিল যে আমি তোমাকে ভালোবাসি কথাটা বলি, কিন্তু সময়ের কারণে এটা বলা হয়নি। আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার কাছে মনে হলো আজকের এই দিনে যদি আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে না পারি, তাহলে তোমাকে ভালোবাসি কথাটা আমার আর কখনোই বলা হবে না। যার জন্য হৃদয়ে গহীন থাকা কথাগুলোকে আমি উৎসর্গ করে তোমাকে ভালোবাসি কথাটা বললাম। ভালোবাসার এই দিনে আমি আমার ভালোবাসা তোমার কাছে চাইলাম। এই বলে ফুলটা যখন তার হাতে দিলাম, তখন সে ফুলটা হাতে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিল। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেমন জানি কান্না করতে শুরু করলো। আমি তখন খুব কষ্ট পাইলাম যে কী ব্যাপার, ও কান্না কেন করতেছে? আমি তোকে ফুল দিয়েছি, এবং ফুল দিলে তো একটা মেয়ে কান্না করার কথা না, তো কান্না কেন করে? আমি তখন বললাম জয়সী তুমি কান্না কেন করতেছো? আমি কি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি? তুমি কি আমার কথায় খুব কষ্ট পাইছো? কিছু কি হয়েছে? আমাকে বলে না কিছু হয় নাই, এবং আমি আপনার কথায় কষ্টও পাই নাই। আমি বললাম তাহলে কান্নাটা কেন করতেছো? তুমি এইভাবে কান্না করার মানেটা কি আমাকে একটু বলবা? আমাকে বলে দেখেন, জীবনে কখনো কোনো দিন কেউ আমাকে এইভাবে প্রপোজ দেয়নি, এবং কেউ কখনো আমাকে এতটা ভালোবাসেনি। ছোটোবেলা থেকেই আমার বাবা গরিব ছিল বলে কেউ মাংস রান্না করতেছে তাদের ঘরের সামনে যাইতাম না, কারণ গেলেই বলবে যে মাংস খাওয়ার জন্য আসছে। কোনো বিয়ের অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়া হতো না। আমি জানি না আমার বাবা মা দুজনেই কিন্তু কালো, বাট আল্লাহ আমাকে এতটা সুন্দর কেন বানালো, এবং সুন্দর হওয়ার জন্য অনেক ছেলে আমাকে দেহ ভোগ করার জন্য আমাকে বিভিন্নভাবে প্রপোজাল দিত। এটা কোনো ভালোবাসার সম্পর্ক না। আমাকে বলতো যে এখানে আসিস ওইখানে আসিস, এটা ওইটা বলতো, কিন্তু কখনো কি আমাকে এরকম করে ভালোবাসা নেই। কিন্তু বিশ্বাস করো, আজকে যখন তুমি এরকম করে আমাকে ফুল দিলে আমার দোকানের সামনে দাঁড়িয়ে এভাবে, আমি না বিষয়টা নিতে পারিনি। অ্যান্ড সিরিয়াসলি আমি তোমাকে অনেক ভালোবাসি। ফুলটা হাতে নিয়ে মেয়েটা তখন আমাকে এই দোকানের সামনে জড়াই ধরলো। আমি তারে বললাম যে চলো আমরা সিএনজির মধ্যে বসি। তাই না, তাকে সিএনজিতে নিয়ে গেলাম, এবং সিএনজিতে বসার পরে সে একইভাবে আমার বুকে মাথাটা রেখে ঘুমরে কাঁদতেছে। আমি মুহূর্তের মাঝে ভুলে গেলাম যে কোনো একটা টার্গেট নিয়ে আমি মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছি, কোনো একটা চিন্তা ভাবনা নিয়ে আমি মেয়েটার সাথে জড়িয়েছি। আমি এই কথাটা ভুলেই গেলাম যে আমি এইভাবে তার লাইফের সাথে আসছি। পরে এভাবে কথা বলতে বলতে ভাই একদম সে আমার খুব গভীরে পৌঁছে যায়, মানে আমার বুকে মাথা রেখে একেবারে ঘুমরে কাঁদতে কাঁদতে অনেক দূর পর্যন্ত যাই। তার বাসার সামনে যাওয়ার পর আমি বললাম তুমি এখন নেমে যাও, তুমি এখন যাও, আমি তোমার সাথে রাতে ফোনে কথা বলবো। এটা বলে তাকে আমি বাসা থেকে তার বাসায় পাঠিয়ে দিলাম, এবং বাসায় পাঠিয়ে দেওয়ার পরে আমি তখন আমার বাসায় গেলাম। বাসায় গিয়ে আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম। আমি মানুষটা কিন্তু অনেক ইমোশনাল, অনেক আবেগপ্রবণিত, এবং কেউ যদি আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার সাথে কথা বলে, আমি জানি কেমন হারিয়ে যায়, মানে খুব বেশি আবেগপ্রবণিত একটা মানুষ আমি। তো মেয়েটা যখন এভাবে আমার বুকে মাথা রেখে ঘুমরে কেঁদে আমাকে এরকম করে কথাগুলো বলেছিল, তখন আমি সত্যি তার মাঝে হারিয়ে গিয়েছি। আমি তখন ভুলেই গেলাম যে তার সাথে আমি সম্পর্ক করেছি শুধুমাত্র আমার বাবার ইনফরমেশন নেওয়ার জন্য, যে আমার বাবা আদৌ মেয়েদের প্রতি কোনো লোভ নেশা আছে কিনা, বা আমার বাবা দুর্চরিত্রা কিনা। শুধু এই বিষয়টা জানার জন্যই আমি মেয়েদের সাথে সম্পর্ক করেছি। এই কথাটা আমি মুহূর্তের মাঝে ভুলেই গেলাম। মনে হলো আমি যেন ওকে ভালোবেসে আমার ভালোবাসা রাজ্যের রাজকুমারী বানিয়ে ফেলেছিলাম। এরপর থেকে আমি ভুলেই গেলাম আমার বাবার প্রসঙ্গে আমি তার সাথে তার কোনো কথা বলি না, কিন্তু আমি যে আমার বাবার ছেলে এটা কিন্তু আমি তাকে বলি না। তাকে না বলে তার সাথে কথাবার্তা বলি। মাঝে মাঝে সে দুষ্টামি করে আমাকে বলে যে তার মালিক এরকম, তার মালিক ওরকম। আমার বাবার সম্বন্ধে সবসময় খুব ভালো যে বলে তা কিন্তু না। মাঝে মাঝে বলে যে বাবা তাকে কাজের জন্য বকা দেয়, মানে মাঝে মাঝে তার ইচ্ছা করে যে বাবাকে চাকু দিয়ে মারি, তারপরে ঘুষি মারি, ওইটাই সে আমাকে বলে। মানে এগুলো সে ওভাবেই আমাকে বলে যে মানে হয় না যে তার বয়ফ্রেন্ডের কাছে বলতেছে এরকম। এখন ওই তো জানে না যে আমার বাবাই তার ওই দোকানের মালিক, তো যার জন্য আমাকে এগুলো বলতে আমিও মাঝে মাঝে খুব মজা নিতাম। ও আমাকে বলে আজকে সকালবেলা আসছে,
গতকালকের হিসাব নিচ্ছে, মানে 50 টাকার মতো হিসাবে গরমিল হচ্ছে, মানে 50টা ফুলের হিসাব পাচ্ছে না। মানে আমাকে যে কী পরিমাণের বকা দিছে, মানে আমার ইচ্ছে করতেছিল এই লোকটা মানে লোকটাকে আমি একদম মানে বুড়ি ফাটিয়ে দিই, কুশি মেরে বুড়ি ফাটিয়ে দিই এবং মারি, এরকম আমার ইচ্ছা হয়েছিল। তো এই কথাগুলো আমাকে বলে আর কি। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি এইসব কথাবার্তা বইলো না, আসলে মানে বড় কথা হচ্ছে মানুষ তো, তাই না? তো এরকম করে সে আমার বাবার সম্বন্ধে অনেক কথাবার্তা বলতো। এইভাবে তার সাথে আমার সম্পর্কটা প্রায় 6 মাসের মতো কাটে এবং এই 6 মাসেও একটা বারের জন্য আমি তাকে বুঝতে দিই নাই যে মূলত আমার বাবাই এই কোম্পানির মানে এই দোকানের মালিক, এটা সে বুঝতে পারে নাই। এবং এক পর্যায়ে 6 মাস পরে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে যাই। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। সেকেন্ড ইয়ারে যখন উঠি, সেকেন্ড ইয়ারে ওঠার পরে একদিন হঠাৎ করে আমি তার নাম্বারে কল দিলাম, দেখলাম যে সে নাম্বারটা আমাকে রিসিভ করে আমাকে আপনি করে কথা বলতেছে, মানে হঠাৎ করে। যখন আপনি করে কথা বলতেছে আমি একটু ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, আমি কি কোনো ভুল করে ফেললাম যে আমাকে হঠাৎ করে আপনি করে কথা বলতেছে। আমি বললাম যে ঐশী, তোমার কি মানে কোনো সমস্যা, বা তুমি কি আমার উপর কোনো বিষয়ে রেগে আছো? ও আমাকে বলে কই না তো, বলেন কেন রেগে থাকবো। আমি বললাম যে তুমি হঠাৎ করে আমাকে আপনি করে বলতেছো বা এত সম্মান দিয়ে আমার সাথে কথা বলতেছো, মানে বিষয়টা তো আমার কাছে মানে কোনো কিছু মানে অন্যরকম মনে হচ্ছে। ও তখন আমাকে বলে যে না কোনো কিছুই না, ঠিক আছে ওকে বলেন কী বলবেন। 3:30 তার সাথে কথা বললাম, মানে রাতে কথা বললাম। কথা বলার পরে সকালবেলা আমি তখন কলেজে না গিয়ে দোকানে গেলাম সরাসরি। দোকানে যাওয়ার পরেই যে মানুষটা আমাকে দেখলে দৌড়ে এসে আমাকে জড়াই ধরতো, আমাকে পাশে বসাতো, আদর করতো, চুমু দিত, অথচ সেই মানুষটার দোকানে যখন আমি আজকে গেলাম, ও আমাকে বলতেছে যে আসেন বসেন। আমার পাশের চেয়ারটা সে একটু সামনের দিকে বিতিয়ে বলে যে স্যার বসেন, মানে স্যার করে আমার সাথে কথা বলতেছে। তো যখন স্যার করে কথা বলে তখন আমি মানে একটু বিব্রত হয়ে গেলাম। বললাম ঐশী, মানে তুমি আমাকে এরকম সম্মান কেন দিচ্ছ, মানে এভাবে আমাকে সম্মান দিয়ে কেন কথা বলছো? আমাকে বলে বারে দোকানের মালিকের ছেলেকে আমি সম্মান দিয়ে কথা বলবো না? কারণ দোকানের মালিকের ছেলেকে যদি সম্মান না করি তাহলে কি আমি এই দোকানে চাকরি করতে পারবো? আমি তখন নিচের দিকে তাকে বুঝে গেলাম যে ও সব জেনে গেছে যে মূলত এই দোকানের মালিক আমার বাবা। আমি তখন তারা কোনো কিছু বললাম না, জাস্ট বললাম যে ঐশী আই এম সরি। ও আমাকে বলে যে নো, সরি হওয়ার কিচ্ছু নাই, বস ইজ অলওয়েজ রাইট, বস সবসময় সঠিক, বস কখনো সরি বলবে না, বস যেটা বলবি সেটাই রাইট। তো সরি কেন বলবেন বস, আপনি তো আমার দোকানের মালিকের ছেলে, তার মানে আপনিও মালিক, সো কী করতে পারে আপনার জন্য, কী খাবেন? তো তার এই কথাবার্তাগুলো শুনে আমার কাছে এত খারাপ লাগলো যে আসলে এরকমটা কেন করতেছে। একটা সময় ইচ্ছে করে আমি তখন দোকানে শাটারটা ফালাই দিছি। ওই সময় কাস্টমার ছিল না, কারণ ফুলের দোকানের কাস্টমারগুলি বেশিরভাগ বিকেলবেলা থাকে অথবা একদম সকালে। তো কাস্টমার নেই, তখন দোকানে শাটারটা ফালাই দিছে। ও তখন বলে দোকানে শাটার ফালাইতেছো কেন, এরকম করে। আমি দোকানে শাটারটা ফেলে তাকে জড়িয়ে ধরে আদর করলাম অনেকক্ষণ, এবং এই ফুলের দোকানের মধ্যে আদর করে বললাম যে দেখো, আমি তোমাকে সমস্ত কথাগুলো সত্য বলে আসলে তোমার সাথে আমি সম্পর্ক করার কারণ হচ্ছে এইটা। সব কথাগুলো তাকে বুঝিয়ে বলার পরে ও তখন সব কিছু বুঝতে পারছে, এবং বুঝতে পারার পরে ও নিজেও তখন আমাকে জড়িয়ে ধরে এবং ধরে আমাকে বলে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাও না, কারণ তুমি অনেক বড় লোক, তোমার বাবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং তিনি মোটামুটি অনেক টাকার মালিক। তুমি চাইলে যে কোনো সময় যে কোনো বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করতে পারবা। তো তুমি কখনো প্লিজ আমার সাথে সম্পর্কটা ব্রেকআপ করো না, বা আমি যদি তোমাকে হারাই আমি মরে যাব। আমি বললাম তুমি কী করে জানতে পারলা যে এই দোকানের মালিক আমার বাবা? ও বলে গতকালকে স্যার আসছিল সন্ধ্যার দিকে, আসার পরে স্যারে তখন মানে আমার ক্যালকুলেটারটা একটু ডিস্টার্ব করতেছে, আমার ক্যালকুলেটর তো ডিস্টার্ব করার পরে আমি হিসাবটা করতে পারতেছিলাম না। স্যার তখন আমাকে বললো যে আমার ফোনটা নিয়ে যাও, আমার ফোন নিয়ে হিসাব করো। তো এটা বলার পর আমি যখন স্যারের ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে আমি হিসাব করলাম, স্যার আমাকে ক্যালকুলেটার এনে দিল। হিসাব করার পর আমি যখন সব কিছু মিনিমাইজ করে ফোনটাকে অফ করতে যাবো, ঠিক ওই মুহূর্তে স্যারের ফোনের ডিসপ্লেতে আমি তোমার ছবিটা দেখলাম। আমি বললাম আমার বাবার ফোনের ডিসপ্লেতে? বলে হ্যাঁ, আপনার বাবা মানে তোমার বাবার ফোনের ডিসপ্লেতে আমি তোমার ছবি দেখছি। তো ছবিটা দেখার পর আমি একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, তোমার ছবি এই জায়গায় কেন? পরে আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এই যে এই লোকটা কে, জিজ্ঞেস করলাম। তো দেন স্যারই আমাকে বললো যে এটা হচ্ছে আমার ছেলে, আমার একমাত্র ছেলে, নাম হচ্ছে তুষার। তা আমি তখনই বুঝতে পারছি, বাট আমি রাতে মানে এতটাই ভয় পাইছি তোমার সাথে কথা বলার সময় যে মানে কীভাবে বলবো ঠিক বুঝতে পারি নাই। তো এখন যেহেতু তুমি আমাকে আদর করে সব কিছু বুঝিয়ে বলছো, আমি সব কিছু বুঝতে পারছি। কিন্তু তুষার আমি তো খুব ভয় পাইতেছি, কারণ তুমি অনেক বড় লোক, তোমার বাবার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি, অর্থ, আভিজাত্য, ক্ষমতা, কোনো কিছুরই তোমাদের অভাব নেই। কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করবা, এবং আমাকে আমার মতো একটা বস্তি থাকা মেয়েকে বিয়ে করে তুমি কেন সংসার করবা? এটা তুমি, তোমার ফ্যামিলি, এটা তো কেউ মানবে না। তাহলে এই মিথ্যে স্বপ্নগুলো তুমি আমাকে কেন দেখাচ্ছ? তার কথাগুলো শোনার পরে আমার তখন প্রায় চোখে পানি চলে আসছে। আমি বললাম যে তুমি এরকম করে কেন বলতেছো? মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, আর আমি কখনোই তোমাকে খারাপ কোনোভাবে দেখি না। তুমি অলওয়েজ আমার কাছে আমার ভালোবাসার রাজ্যে রাজকন্যা।
আমি কখনো তোমাকে খারাপ ভাবিনি, এটা তোমার মনের একটা ভুল ধারণা। সো তুমি প্লিজ এরকম করে চিন্তা ভাবনা করো না, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। সেই থেকে আমাদের দোকানে ফুল বিক্রিকর্তা ঐশীর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং সম্পর্কটা একটু একটু করে এতটাই গভীরে পৌঁছে যায় যে আমি ঐশীকে ছাড়া কোনো কিছুই বুঝি না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আর সেকেন্ড, মিনিট সব কিছু মিলিয়ে ঐশী যেন আমার মনের রাজ্যে রাজকুমারী হয়ে থাকে। একটু একটু করে সম্পর্কটা তখন সামনে থেকে যাচ্ছিল, এবং আমি ওর জন্য প্রচুর পরিমাণের ভালোবাসাবাসী সম্পর্কে জড়িয়ে পড়ি। এমন করে সম্পর্কটা যেতে যেতে একদিন হঠাৎ করে কোন একটা কারণে, আমি জানি না কি হিসাবের সমস্যা নাকি কিসের সমস্যা, কি একটা কারণে হঠাৎ করে ঐশীর চাকরিটা চলে যায়, আমার বাবাকে দোকান থেকে বের করে দেয়। তো বের করে দিলে পরে আমাকে কান্নাকাটি করে বলে যে দোকানের এই ইনকামের টাকায় তার পরিবারটা চলতো, হঠাৎ করে দোকান থেকে তাকে বের করে দিল, সে এখন বিপদে পড়ে গেছে। তো আমি তখন নিচে সম্পূর্ণ ওর বিষয়ে আমি আমার আব্বুর সাথে কথা বলি যে আব্বু, আমাদের যে ওই দোকান, এত নাম্বার দোকানে যে মেয়েটা কাজ করে ঐশী, ওকে তুমি কাজ থেকে বের করো না, কারণ মেয়েটা অনেক ভালো, ওখানে সেলিংটা অনেক ভালো। তো দেখেন, একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি আমার জন্মের পরে কোনোদিন আমার এই বাবার ব্যবসাটাকে ভালোভাবে দেখি নাই, বা কখনোই এটাকে আমি ভালোভাবে দেখি নাই, এটাকে আমি ঠিক সবসময় নেগেটিভ ওয়েতে দেখে আসছি। ইভেন আজকের এই জায়গায় এসে যখন আমি বাবাকে বললাম যে বাবা, তুমি এই মেয়েটাকে দোকান থেকে বিদায় করছো, এটা ভুল করছো, মেয়েটাকে আবার দোকানে আনো এবং এই মেয়েটাকে দোকান চালাইতে দাও, এটা যখন আমি আমার বাবাকে বললাম, দেন তখন আমার ভিতরে কেন জানি মনে হলো, মানে আমার বাবার ভিতরে এই জিনিসটা মনে হলো যে আমার সন্তান হঠাৎ কেন এই মেয়েটার জন্য আমাকে রিকোয়েস্ট করতেছে। বাবা তখন এই বিষয়টা মানে একটু অন্যভাবে নিল, মানে একটু নেগেটিভ ওয়েতে নিল, এবং খারাপভাবেই বিষয়টা বাবা চিন্তা ভাবনা করলো যে আমার ছেলে কেন এই মেয়ের প্রশংসা করতেছে এবং এই মেয়েকে আমার দোকানে রাখতে বলতেছে। তো এই থেকে মনে হয় বাবার বিষয়টা একটু অন্যরকম মনে হয়। বাবা ওই মেয়েটাকে কাজে ফিরে আনে পুনরায়, মানে ঐশীকে আবারও পুনরায় কাজ দেয় আমাদের দোকানে, কিন্তু কাজ দিলেও না আমার বাবা ঐশীকে একটু সন্দেহ করতো, মানে অলওয়েজ যে ঐশীকে সন্দেহ করতো। এবং সন্দেহের সূত্র ধরে একদিন হঠাৎ করে আমার বাবা ঐশীর মোবাইল চেক করে, মানে এটা কি আসলে আমাকে সন্দেহ করে চেক করে নাকি অন্য কোনো কিছুভাবে ঐশীর মোবাইল চেক করে, এবং চেক করার পরে তখন ঐশীর মোবাইলের ভিতরে আমার অনেকগুলো ছবি পায়, কারণ এই ছবিগুলো আমার সাথে ঐশীর উঠানো ছিল। আমরা বিভিন্ন পার্কে বা ভালো কোনো জায়গায় গেলে খুব ছবি উঠাইতাম, মানে ছবিটা থেকে পছন্দ করতাম, ও তো অনেক সুন্দর ছিল, ওর সাথে ছবি উঠে আমার ভালো লাগতো। তো এই ছবি যে উঠে, এই ছবিগুলো তখন ঐশীর বাবা দেখে ফেলে। উনি ছবিগুলো দেখার পরে তিনি তখন খুবভাবে আমার বাবা দেখে ফেলে ঐশীর ফোনে, এবং দেখে ফেলার পরে বাবা তখন খুবভাবে মর্মাহত হয়। তো ঐশী আমাকে তখন সাথে সাথে, বাবা যখন দোকান থেকে বেরিয়ে যায়, ঐশী আমাকে ফোন দিয়ে বলে যে তোমার আব্বু আমার ফোন নিছে, নেওয়ার পরে সম্ভবত আমার গ্যালারি চেক করছে, ওইখানে তোমার সাথে আমার ছবি দেখছে। মানে হঠাৎ করে তোমার আব্বুর মুখটা অনেক কালো হয়ে গেল, এবং একরকম আমার সাথে রাগ করে দোকান থেকে বেরিয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে স্যার বিষয়টাতে মাইন্ড করছে, এবং মনে হয় তিনি এটা দেখে গেছে। তো আমি তো তখন বাসায় বসে আছি, মানে কোনো কথা বলি না। অ্যান্ড বাবা তখন কী করলো, বাসায় আসছে, মানে ডিরেক্টলি বাসায় আসছে, ওই দিন আমি কলেজেও যাইনি। বাসায় আসার পরে বাবা তখন আমাকে ডাক দিছে, মানে বাবা কিন্তু আমাকে কখনোই এভাবে ডাকে না। বাসায় আসার পর হয়তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়, বা কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে আমাকে বলে যে বাবু তুমি আমার বাসায়, আমাদের রুমে আসো, এটা বলে। কিন্তু বাবু ওই দিন এসে ঘরের ভিতরে ঢুকে জোরে জোরে ডাকতেছে তুষার এরকম করে। আমি যখন বেরোবার পর বাবা আমাকে ডিরেক্টলি সাদে নিয়ে যায়। যখন বাবা আমাকে সাদে নিয়ে যাচ্ছিলো, আমি তো জানি যে বাবা আমাকে এটাই বলবে, ঐশীর কথাই বলবে, কিন্তু এছাড়া তো আর কোনো কিছু নাই, ওইটা আমাকে বলবে। তো আমাকে বাসার সাদে নিয়ে যায়, এবং বাসার সাদে নিয়ে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করে যে তুমি ঐশী নামের কাউকে চিনো কিনা। মানে বাবা তখনও বিশ্বাস করতে পারতেছিল না যে এই মেয়েটার সাথে আমি সম্পর্কে আছি। মানে বাবার কাছে এরকমটা মনে হচ্ছিলো যে মানুষের মতো মানুষ হতেই পারে। বাবা যেটা আমাকে পরে বললো আর কি। তো বাবা আমাকে বলে যে তুমি ঐশী নামের কাউকে চিনো? আমি বললাম হ্যাঁ বাবা চিনি। তো বাবা আমাকে বলে এই মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? আমি বললাম হ্যাঁ বাবা আছে। বাবা আমাকে বলে কী সম্পর্ক? আমি বললাম এই মেয়েকে আমি ভালোবাসি। বাবা তখন আমার দিকে খুব অদ্ভুত নজরে তাকিয়ে আছে, আমাকে বলতেছে তুমি যা বলতেছো তাকে ঠিক বলতেছো, একটাবার ভেবে কথা বলতেছো, ওই মেয়ে কী করে তুমি জানো? আমি বললাম জানি, আমাদের অত নাম্বার দোকানেও একজন কর্মচারী দোকানে কাজ করে, এবং আমি ওর জন্যই তোমাকে রিকোয়েস্ট করছিলাম যে ওকে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য। আমার আব্বা বলে তুমি আমার ছেলে হইয়া একটা বস্তির ফুল বিক্রেতা মেয়েকে ভালোবাসবা, এটা কীভাবে সম্ভব? আমি তো এই মেয়েকে মেনে নিতে পারবো না। আমি বললাম বাবা তুমি মেনে নিবা কি নিবা না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আজকে এই ফুল বিক্রেতা মানুষগুলোর জন্যই তুমি আজ এত টাকার মালিক। তুমি একটা কোম্পানিতে চাকরি করতাম, মাস শেষে 15,000 টাকা বেতন পাইতাম, কিন্তু বস্তির মানুষগুলা, রাস্তার ফুটপাতের ছেলেগুলো ফুল বিক্রি করে করে তোমাকে আজকে এত বড় লাক্সায় বানিয়েছে। তো যারা ফুল বিক্রি করে তারা ছোট না, তারা অনেক বড়, তারা তোমার ভাগ্য ঘুরিয়েছে। আমার আব্বা বলে আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, তুই আজকের পর থেকে এই মেয়ের সাথে কোনো যোগাযোগ করবি না, এবং আমি আজকে এই মেয়েটাকে দোকান থেকে বের করে দিব।
সে আমার দোকানে কাজ করতে পারবে না। আমি তখন বললাম ভালো কথা, তোমার দোকান তুমি বের করে দিতেই পারো, এই নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। ইন দ্য মিন টাইম আমার বাবা তখন কী করলো, ওইখানে থেকে বাবা চলে গেল, খাওয়া দাওয়া করলো না, ঘর থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে ডিরেক্টলি গাড়ি নিয়ে তখন ঐশী দোকানের সামনে গেল। ওই দোকানের সামনে গিয়ে আরেকটা মেয়েকে সাথে করে নিয়ে গেছে, ঐশীকে তখন দোকান থেকে বের করে দিছে, বের করে দিয়ে ওই মেয়েটাকে তখন দোকানের মধ্যে বসাই দিছে। ঐশী আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে তোমার আব্বু আমাকে দোকান থেকে বের করে দিছে। আমি বললাম ঠিক আছে, দোকান থেকে বের করে দিছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি বাসায় যাও, তুমি তোমার বাসায় যাও এবং তুমি তোমার বাসায় গিয়ে তুমি থাকো। তো ওরে আমি ওর বাসায় পাঠিয়ে দিলাম, এদিকে আমি আমার বাসায় আসছি। আমার আব্বা কিন্তু ওই যে আমার ফ্রেন্ড জেসির খুব পছন্দ করতো এবং জেসির বাবার সাথে আমার বাবার সম্পর্ক মোটামুটি ভালো ছিল। ইন দ্য মিন টাইম আমার বাবা তখন কী করলো, ঠিক এই মুহূর্তে জেসির বাবার সাথে কথাবার্তা বলতে শুরু করে যে আমাকে জেসিকে বিয়ে করাবে। তখন আমি সবেমাত্র মানে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছে, আমি ফাইনাল পরীক্ষা দিব, এরকম একটা অবস্থা। অত বড় না, মানে যে বিয়ে করার বয়স হয়েছে তা কিন্তু না, মাত্র কলেজের গণ্ডি এখনও পার হইতে পারি নাই। তো আমার মা এবং আমার ছোটো বোন তারা তখন আমাকে বিষয়টা জানালো যে এমন এমন ঘটনা, আব্বু তো আমার বিয়ে ঠিক করে ফেলতেছে জেসির সাথে। জেসি তো শুনে অনেক খুশি যে আমাকে বিয়ে করবে, ও মহা খুশি। বাট আমি তখন চিন্তা করতেছি যে আমি এখন কী করব। আমি কখনো বাবার সাথে রাফ বিহেভ করি নাই, বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই এবং কখনোই বাবার চোখের দিকে তাকিয়ে ওভাবে বাবার সাথে কথা বলি নাই। আজকে হঠাৎ করে আমি কীভাবে কী করবো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তো একরকম মানে খুব খারাপ লাগতেছে আর কি, অনেক কান্নাও আসতেছে। তো যাই হোক সব কিছু সহ্য করলাম, করার পর আমি তখন একদিন কেটে গেল এবং বাবা আমাকে না জানিয়ে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলতেছে। যে বিয়ের দিন তারিখ যখন ঠিক করতেছে আমি তখন একদিন বাবাকে ডাক দিলাম বিকেলবেলা, ডাক দিয়ে আমাদের এখানে গার্ডেন আছে, আমাদের বাসার সামনে গার্ডেনে গিয়ে আমি বাবাকে নিয়ে বসলাম। তো আমি বাবাকে বললাম যে বাবা, আমি পরিবারের একমাত্র সন্তান এবং আমার কোনো ভাই নেই, তুমি আমার বাবা, মা আছে, ছোটো দুটা বোন আছে, তুমি আমার সিদ্ধান্ত নিতেই পারো, কারণ তুমি বাবা, তুমি ভালো মন্দ তুমি সব বুঝে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিবা। কিন্তু বাবা তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিয়ের মতো এরকম একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত যেটা আমি সংসার করবো, আমি আমার বউর সাথে থাকবো, আমাকে জিজ্ঞেস না করে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিও কীভাবে? অ্যাটলিস্ট আমাকে তো একটাবার তোমার জিজ্ঞেস করা প্রয়োজন ছিল যে বিয়েতে আমি রাজি আছি কি না। আমার বাবা তখন আমাকে বলে, আমি তো গরুকে জিজ্ঞেস করে হাল চাষ করবো না, গরু তো সবসময় হাল চাষ করার বিপক্ষে থাকবে, আমি তো গরুকে জিজ্ঞেস করে হাল চাষ করবো না। আমি তখন বললাম বাবা তুমি এটা ভুল করতেছো, তুমি এটা সম্পূর্ণ ভুল করতেছো যে আমি ঐশীকে অনেক ভালোবাসি, আমি ঐশী ছাড়া জেসিকে কোনো দিনও বিয়ে করতে পারবো না এবং তুমি যদি এই ভুলটা করো তবে আমার ঐশী এবং জেসির 3টা জীবনে নষ্ট হয়ে যাবে। আমি ঐশীকে আমার মনের ঘরে জায়গা দিয়েছি এবং ওকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটানোর স্বপ্ন দেখেছি, অন্তস্থ কাল ধরে ওর সাথে থাকার স্বপ্নে আমি বিভোর আছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কখনো আমাকে জেসির বর বানাতে পারবো না। আমার বাবা তখন আমাকে ডিরেক্টলি বললো যে তুই যদি ওই জেসির কথাই তুই যদি ঐশীর কথাই বলিস এবং তুই ঐশীকে নিয়ে চিন্তা করিস, তাহলে আমিও বাবা হিসেবে তোকে একটা কথা বলবো যে দেখ, আমি তোর সাথে ঝগড়া করতে পারবো না, অন্য বাবার মতো তোর গায়ে হাতও তুলতে পারবো না, তোর সাথে খারাপ ব্যবহারও করতে পারবো না। আমি তোকে অনুরোধ করব যে তুই আজকের মধ্যে আমার বাসা ছেড়ে চলে যা। তুই আমার বাসা ছেড়ে কোথায় যাবি, কী করবি, এটা আমার দেখার বিষয় না, বাট তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। আমি তোর মতো সন্তানের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি বললাম ঠিক আছে ফাইন বাবা, আমি বেরিয়ে যাব। আমি তখন ঘরে আসছি, আসার পরে ভাবলাম যে কথাটা যদি আমি আম্মাকে বা ছোটো বোনদেরকে বলি তারা আমাকে আটকাবে, বাসা থেকে বেরোতে দিবে না এবং বাবার কাছে যাবে, আমাকে নিয়ে রিকোয়েস্ট করাবে, আরও অনেক ঝামেলা তারা করবে। ওই চিন্তা ভাবনাগুলো মাথায় নিয়ে আমি তখন আমার ছোটো বোন, আমার মা, কাউকে কোনো কিছু না বলে গোপনে আমি তখন আমার ব্যাগ টেক নিয়ে ঘর থেকে বেরিয়ে যাই মাগরিবের পরে ঘর থেকে বেরোয়ার পর আমার একটা ফ্রেন্ডের বাসায় যাই এবং গিয়ে আমি তখন আমার ফোনটা অফ করে দিই, ফোনটা বন্ধ করে নতুন একটা সিম কিনি এবং নতুন একটা সিম দিয়ে আমি তখন ঐশীর সাথে কন্ট্রাক্ট করি। তো আমি তখন ঐশীকে কথাগুলো বললাম রাতের বেলায়। ঐশী তখন খুব মন খারাপ করো, আমাকে বলে এই কাজটা তুমি একদম ভালো করো নাই, তুমি কোনোদিনও কাজ করো নাই, বাইরের কোনো খাবার খাও নাই এবং নিজের গাড়ি নিয়ে চলাফেরা করছো, হঠাৎ করে এই সব কিছু ছেড়ে তুমি কীভাবে থাকবা এবং এইটা তো আসলে তোমার জন্য পসিবল হবে না। আমি তখন তার একটা কথাই বললাম যে দেখো, আসলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না এবং এটা আমি কখনো পারবো না। বাবা কান্নাকাটি করুক, আমাকে টর্চার করুক, আমাকে মারুক, আমার গায়ে হাত তুলুক, যত যাই করুক, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকেই বিয়ে করব। ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাইলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাসায় চলে আসো, আমাকে এটা বলে। তো পরের দিন সকালবেলা আমি তখন ওদের বাসায় যাই। তো ওদের বাসাটা মোটামুটি খুব ভাঙা একটা বাসা ছিল, প্রায় ওই সময় প্রায় 1200-1300 টাকার মতো বাসা ভাড়া ছিল। বুঝতেই পারেন যে 1200-1300 টাকার বাসাগুলো কীরকম হতে পারে একটা বস্তির ভিতরে। ওর বাবা মা এক রুমে থাকে, ও আরেক রুমে থাকে এবং খুবই ছোটোখাটো একটা ব্যাপার। তো ওইখানে যাওয়ার পর আমি তখন ওকে বিয়ে করবো, কিন্তু ওর বাবা মা পরিপূর্ণভাবে এগেনেস্টে, তারা আমার কাছে বিয়ে দেবে না। তারা মনে করে আমি যদি ঐশীকে বিয়ে করি
তাহলে ঐশী যেহেতু সুন্দর, হয়তো সৌন্দর্যের মোহে পড়ে বিয়ে করব এবং একটা সময় আমি হয়তো ছেড়ে দিয়ে চলে যাব। এটা হচ্ছে ঐশীর বাবা মায়ের চিন্তাভাবনা। তো আমি বললাম যে না, আমি ঐশীকে ছাড়বো না, আমাকে বিয়ে করবে, এবং ঐশীও একইভাবে আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চায়। যখন এইভাবে কথাবার্তা হলো, ঐশী কিন্তু বয়সে আমার থেকেও হয়তো 1 বছর বা এরকম একটু বড়ই হতে পারে, ছোট কিন্তু হবে না, আমার থেকেও ছোট কিন্তু না। তো পরে ওর বাবা মাও রাজি হয় না। যাই হোক, পরিশেষে দুপুর 2টার দিকে তার বাবা মা রাজি হলো। লাল চা আর বেলা বিস্কিটে তখন ঐশীর সাথে আমার বিয়ে হলো, এবং সে রাতে ওদের ঘরেই, ওই ভাঙা টিনের ঘরে ঐশীর সাথে আমার বাসরও হয়। তো বাসর হওয়ার পর আমি ওদের বাড়িতেই থাকতেছি, ওদের বাসায় থাকতেছি। আমি আর আমার বাবার সাথে কোনো যোগাযোগ নাই, এবং মা, ছোটো বোন, পরিবারে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। ঐশীদের ঘরে আছি, ওদের সাথেই থাকতেছি, এবং ওদের সাথে আমি তখন চলতেছি। এইভাবে 2-3 দিন কাটলো। আমার কিন্তু পড়াশোনাও বন্ধ, বইপত্র যত যা আছে সব কিছু বাসায় রেখে আমি তখন টিবরি চলে আসছি। তখন ভাবতেছিলাম যে আসলে কী করা যায়। ওদের পারিবারিক অবস্থাটা এতটাই দুর্বল, এতটাই খারাপ যে আমাকে দুমুঠো ভাত খাওয়াইতে ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। কারণ ওর বাবা তো তেমন কিছুই করে না, হয়তো ঐশী আগে চাকরি করতো, জমানো কিছু টাকা ছিল, ওই টাকাগুলো দিয়েই তখন সংসারটা চলতেছে। তো আমি তখন ভাবলাম কী করা যায়, কী করতে পারি, কোনো উপায় বুদ্ধি বা কোনো কিছু খুঁজে পাচ্ছি না পেয়ে আমি ওই বয়সে, এমন না যে আমি ইন্টারমিডিয়েট পাস করছি, ইন্টার পাস করার পরেও কিন্তু একটা সার্টিফিকেট থাকে, বাট আমার ওই কোনো সার্টিফিকেটও নাই, ভালো কোনো সার্টিফিকেট নাই যে ভালো কোনো জায়গায় চাকরি করব, ভালো কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিব, এরকম কিছুই নেই। মোটামুটি খুবই নিম্নবিত্ত, একদম নিম্ন লেভেলের ভিতরে পড়ে গেছি। তো চাকরির জন্য ওইখানে বিভিন্ন জায়গায় যা বন্ধু বান্ধবের সাথেও যোগাযোগ করি না। কারণ আমার কথা হচ্ছে, আমি যখন এখন গরিব হয়ে গেছি, আমার বাবা যেহেতু আমাকে ছেড়েই দিয়েছে, বাবার ঘর থেকে বেরিয়ে গেছি, আমার এই বড়লোক বন্ধুগুলোর সাথে কথা বলে আমি নিজেকে আর ছোটো করবো না। আমি আমার জায়গায় থাকবো, এবং যেভাবে পারি এভাবে আমি চলাফেরা করব। আমি বন্ধুগুলোর সাথে কোনো কথা বলি না, নিজের মতো করে তখন আমি কাজ খুঁজতেছি। অনেক খোঁজাখুঁজি করার পরে শেষ পর্যন্ত আমি একটা দোকানে চাকরি পাই, এবং এটা হচ্ছে একটা মুদির দোকান। তো মুদির দোকানে চাকরি পাই, আমার সেই সময় 6,000 টাকা বেতন, যেটা আমি 2 দিনে খরচ করতাম। 2 থেকে 3 দিনে আমি 6-7 হাজার টাকা খরচ করার মতো একটা ছেলে। তো সেখানে আমি 6,000 টাকা বেতন একটা চাকরি পাই, এবং ওই চাকরিটা যখন আমি পাই তখন ওই চাকরিটা করতেছি। তো এই বিষয়ে কিন্তু আমি ঐশীকে কোনো কিছুই বলি না যে আমি মুদির দোকানে চাকরি করি এবং সেখানে আমি অল্প কিছু টাকা বেতন পাই। ওই বিষয় নিয়ে আমি কিন্তু ঐশীর সাথে কোনো কথা বলি না। ওখানে চাকরি করতেছি, মোটামুটি 2-4 টাকা বেতন পাচ্ছি, ওইটা দিয়ে ঐশীর সাথে চলতেছে, ওর খরচ বরচ দিচ্ছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এক মাঘ মাসে শীতের রাতে ঐশীর বাবা মারা যায়। রাতের বেলায়, সকালবেলা যখন ফজরে আজান দেয়, আজান দেওয়ার পরে অ্যান্ড ওর বাবা কিন্তু নামাজ পড়তো, ওর মা যখন নামাজের জন্য ওর বাবাকে ডাকে, এবং তখনই জানতে পারে যে ওর বাবা রাতের বেলায় মারা গেছে। ওর বাবার মৃত্যুটা তখন আমাকে খুব মর্মাহত করে, আমাকে খুব কষ্ট দেয়। এবং ওর বাবা মারা যাওয়ার পরে আমিও ওর বাবাকে, আমরা হচ্ছে ওখানকার চট্টগ্রামেরই একটা বস্তি কবরে, পাহাড়ের পাশে, তখন ওইখানে ওর বাবাকে আমরা মাটি দিই। এবং মাটি দেওয়ার পরে তখন ও খুব ভেঙে পড়ে, প্রচণ্ড রকমের ভেঙে পড়ে। তখন পরিবারে ও আর ওর মাই থাকে। তা আমি তখন মুদির দোকানে যাইতাম, মুদির দোকানে গিয়ে ওখানে হচ্ছে আমি দোকানদারি করতাম। ওর বাবাকে মাটি দিয়ে ফেললাম বা সব কিছু শেষ হলো। এইভাবে অনেক দিন পরে মায়া রানী বলতে একজন হিজড়া আছে, মায়া রানী, তিনি হিজড়া আর কি, বিভিন্ন দোকানে গিয়ে টাকা উঠায়। এই হিজড়া মহিলাটা তখন, হিজড়াটা তখন আমার দোকানে আসছে, আইসেই আমাকে দেখেই ও একটু অবাক হয়ে আমার দিকে তাকায় আছে। কেন জানি না, ওখানে অনেকগুলো হিজড়া মহিলা ছিল, বাট এই মহিলাটা আমার দিকে খুব খারাপভাবে তাকায় আছে। যখন তাকায় আছে আমি তখন বললাম যে কী হয়েছে, এইভাবে কেন তাকাচ্ছেন? পরে বলে, আর তোর তো আমি বিয়ে করবো, তুই তো দেখতে অনেক সুন্দর, এরকম করে বলতেছে। আমি তখন বললাম, এইসব কী কথা বলছেন আপনি? আপনি আমাকে বিয়ে করবেন, আমি দেখতে অনেক সুন্দর, আর আমি কীভাবে আপনি আমাকে কীভাবে বিয়ে করবেন? আমি কি ছেলে না, আপনি কি মেয়ে নাকি? পরে আমাকে বলে, আমি মেয়েও না ছেলেও না, কিন্তু তোরা আমার পছন্দ হয়েছে, আমি তোর বিয়ে করবো, এগুলো তখন আমাকে বলতেছে। আমি তখন ওকে খুব একটা মূল্যায়ন করলাম না, খুব একটা কথা বললাম না। তো এরপরে দেখতাম যে ও সব দোকান থেকে চাঁদা উঠাইতো, হিজড়াদের একটা যে টিম থাকে, ওই টিমে মোটামুটি ও খুব বড় একটা পদে আছে, অনেক বড় একটা পদ, সিনিয়র একটা পদে। তো সেখান থেকে ও সব দোকান থেকে টাকা উঠাইতো, বাট আমাদের দোকান থেকে টাকা উঠাইতো না। আমাদের দোকানে যখনই আসতো, বাট আমাদের দোকান থেকে কোনো টাকা উঠাইতো না, এবং অন্যভাবে আমাদেরকে দেখতো, বিশেষ করে আমাকে দেখতো। আমাকে দেখার পরে বলতে, এটা আমার হাজব্যান্ডের দোকান, এই দোকান থেকে টাকা উঠাবো না, এটা বলে চলে যাইতো। তো তার সাথে মোটামুটি আমার দুষ্টমি হইতো। এরকম করে করে মোটামুটি একটা ভালো সম্পর্ক তার সাথে আমার হয়। সম্পর্কটা এরকম যে মাঝে মাঝে আমার জন্য খাবার, জুস, এটা ওইটা নিয়ে আসতো, আমাকে দিত, আমি খাইতাম, এবং আমাকে জামাই বলে ডাকতো, যে তুই আমার জামাই, ওরকম করে আমার সাথে কথা বলতো। খুব ভালো একটা সম্পর্কের মাঝে তার সাথে আমার সময়গুলো কাটতেছিল। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তো আমার একদিন আমার ওই বান্ধবী জেসির সাথে দেখা হয় বলতে আমার দোকানে ও আসে, যে দোকানে আমি চাকরি করি। তো ভাগ্যিস ওই দোকানে আমি ওই সময় ক্যাশে ছিলাম না, বাইরে দাঁড়িয়েছিলাম, আমার ডিউটি শেষ, অন্য একজনের দোকানে ঢুকছে, বাট আমি বেরোচ্ছি, ওই সময় দেখা।
দেখার পরেও খুব মন খারাপ করছে আমাকে দেখার পর, তুমি কোথায় হারায় গেলা, তোমার পরিবার তোমাকে খুঁজতে খুঁজতে অজ্ঞান, তোমার মা বোন সবাই কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম যে দেখো আমি তো, আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, যার জন্য আমি বাসা থেকে পালাই চলে আসছি। ও তখন আমাকে বলে কাজটা ভালো করো নাই, পরিবার কখনোই কারো খারাপ চায় না, অবশ্যই পরিবার ভালোই চাইছে, এবং তুমি এটা বুঝতে পারো না, এটা তোমার মিস্টেক, তোমার ভুল, তো এটা তুমি ভালো করো নাই, এরকম করে আমাকে তখন বোঝাচ্ছিল। যাই হোক আমিও তারা বুঝালাম যে দেখো আমি এই সম্পর্কে থাকতে চাই না, বা পারিবারিক এই সম্পর্কটা আমার কাছে বিশ্বাসের মতো লাগতেছিল, যার জন্য আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে, তো আমি এই সম্পর্কের সাথে থাকবো না। আমাকে খুবভাবে বোঝায় যে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, এটা ওইটা বলে অনেক কিছু বোঝাচ্ছে। বুঝে শুনে সে আমাকে বলে তুমি নাকি বিয়ে করছো, তোমার বউটাকে একটু দেখাবা, এই কথা বললাম। আমি তখন বললাম আমার বউর ছবিটা তাকে দেখাইলাম। তো সেই দেখে খুব পছন্দ করলো, আমাকে বললো যে তুমি কি এখন খুব সমস্যায় আছো, কারণ আমি যে শার্টটা পরেছিলাম এটা খুব ময়লা ছিল, দেখেই বোঝা যাচ্ছিলো আমি একটু অস্বাস্থ্যকর অবস্থায় আছি, এটা আমাকে দেখলেই বোঝা যায়। তো দেখা সে তখন আমাকে বলছে যে তুমি কি কোনো সমস্যায় আছো। আমি বললাম যে না কোনো সমস্যা না, আমার সবই ঠিক আছে। আমাকে বলে না তুমি আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নাই তো, তোমার কি কোনো পারিবারিক সমস্যা বা কোনো কিছু। আমি বললাম যে না একটু অভাবে আছি তো, বউকে নিয়ে চলাফেরা করতে পারি না, আমি একটা চাকরি করে খুব ভালো বেতনও পাই না, তো এরকমভাবে আসছি। ও তখন কী করলো, তার ম্যানিটি ব্যাগ থেকে আমাকে 5,000 টাকা বের করে দিল। আমি বললাম যে না না আমি নিব না, আমার এই টাকার প্রয়োজন নাই, আমি এই টাকা নিব না। ও তখন জোর শুরু করছে যে না টাকা নিবা না কেন, নাওই লাগবে, তুমি নিয়ে যাও প্লিজ নিয়ে যাও, ওরকম করে খুবভাবে বলেও তখন আমাকে টাকাটা দিল, একরকম জোরাজোরি করেই টাকাটা দিল। দেওয়ার পরে আমি দেন টাকাটা নিলাম। তো নেওয়ার পর আমার ফোন নাম্বারটাও নিল, যে ফোন নাম্বারটাতে আমি তোমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করবো, বাট আমি তাকে প্রমিস করাইছি যে তুমি এই নাম্বারটা কখনোই আমার আম্মুকে দিতে পারবে না, তুমি এবং আমার পরিবারে কাউকে দিতে পারবো না। এবং ও আমার কাছে কসম করে বলে যে এই নাম্বারটা আমার পরিবার বা আমার আম্মু কাউকেও দেবে না, নাম্বারটা সেফ খুদ ওই নিয়ে যাবে। এই কথা বলে তখন নাম্বারটা নিয়ে যায়, এবং নাম্বারটা নিলে পরে মাঝে মাঝে সে আমাকে ফোন দেয়, কেমন আছো, কী করতেছো, ভালো আছো কি না, এটা ওইটা অনেক কথাবার্তা আমার সাথে বলে, আমিও তার সাথে কথাবার্তা বলি। এইভাবে সপ্তাহখানিক বলার পরে একদিন জেসি আমাকে বলে যে তুষার আসলে তোমার সাথে না ওই মেয়েটা যাচ্ছে না, ওই সিনেমা যে মেয়েটাকে তুমি বিয়ে করছো এই মেয়েটা তোমার অনেক ক্ষতি করছে, তুমি বিশ্বাস করো। প্রথমত তোমাকে ভালোবাসছে, এবং ভালোবাসার পরে তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করছে, এবং তোমার পড়াশোনা বন্ধ করাইছে, তোমাকে ছোট্ট একজন কর্মচারী বানাইছে, এবং আজকে খেয়ে না খেয়ে তোমার দিন পার করাচ্ছে। এই মেয়েটা তোমাকে ভালোবাসা নামক ওই বিষপান করিয়ে তোমাকে পুরো পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে। তুমি এখন কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারবে না, কারোর সাথে তোমার কোনো সম্পর্ক না। আজকে আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, বাট তুমি তোমার জীবনটাকে এভাবে নষ্ট করলা। তো একই কারণ একটাই, সেটা হচ্ছে এই মেয়েটা তোমাকে সব কিছু থেকে আলাদা করে দিয়েছে। আমি তখন তারে বললাম যে জেসি আসলে ঐশী আমাকে কোন জায়গা থেকে আলাদা করেছে না কী করেছে এই বিষয়গুলো আমি জানি না, বাট আমি শুধু একটা জিনিসে জানি যে আমি ঐশীকে ভালোবাসি, এবং আমি যা কিছু করছি সব কিছু ঐশীকে পাওয়ার জন্যই করতেছি। ও তখন আমাকে বলে দেখেছো, আমি তো সেটাই বললাম যে এই মেয়েটা এতটাই দুর্দান্ত চালাক যে কিনা তার মিথ্যে ভালোবাসা দিয়ে তোমাকে তোমার পরিবারের কাছ থেকে আলাদা করে দিয়েছে, তোমাকে এই সমাজের কাছ থেকে আলাদা করে দিয়েছে। তুমি এখন এমন একটা জীবনযাপন করতেছো, এমন একটা লাইফে দাঁড়িয়ে আছো যে জায়গায় তোমার নেই কোনো আপন, নেই কোনো পর, তুমিই তোমার। তো যাই হোক এভাবে কথাবার্তা বলে আমি ওকে কোনো মূল্যায়ন করি না, কারণ এইসব কথার তো আসলে কোনো মূল্যায়ন বা কোনো ভ্যালু থাকার কথাই না। কোনো কিছু বলি না তার সাথে এইভাবে আমি কথা বলি। এইভাবে কথাগুলো বলতে বলতে একটা পর্যায়ে ও হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে তুষার তোমাকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের বাসায় একদিন আসবা, তোমার বউকে নিয়ে আমি তোমার বউকে দুটো ডাল ভাত খাওয়াবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমি যাবো। আমাকে দাওয়াত দেওয়ার পরে আমি বললাম যে আমার আব্বা আমাকে বলবো না, তো বলেন আমি কাউকেই বলবো না, জাস্ট তুমি আসবা, তুমি তোমার বউ আসবা, আমি তোমাদেরকে একটু খাওয়াবো, রান্নাবান্না করবো। তো ওই দিন আমি দোকান থেকে সকাল সকাল চলে যাই, বাসায় গিয়ে আমি ঐশীকে নিয়ে তখন ওর বাসার মধ্যে যাই, বাসার মধ্যে খাওয়া দাওয়া করি। ও অনেক খাবার টাবার অনেক কিছুই করে, অনেক আইটেম করে। আমি ঐশীকে বললাম যে এটা আমার ফ্রেন্ড, আমরা কলেজে একসাথে পড়তাম। তো ঐশী তখন খুব ভালো করে গেল, গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, এবং খাওয়া দাওয়া শেষ করে যখন বেরিয়ে চলেও আসছি, ওই দিনটা কোনো মতে গেল। বাট পরের দিনে ঐশীর পেট ব্যথা শুরু হয়, এত পরিমাণের পেট ব্যথা আমি তখন বুঝতে পারতেছিলাম না। ওখানকার যে লোকাল ডাক্তার আছে তাদেরকে দেখাই, তারা বলে যেটা গ্যাস্ট্রিকের সমস্যা, কিচ্ছু হবে না, ওষুধ খাওয়ান ঠিক হয়ে যাবে, কিছু গ্যাস্ট্রিকের ওষুধ দেয়। তো আমি তখন গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাওয়াচ্ছিলাম, বাট এইভাবে ওর দিনকে দিন অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে। কোনো খাবার খাইলে এটা হজম হচ্ছে না, পেটের মধ্যে ফুলে থাকতেছে, এবং হজম শক্তি একেবারেই নাই, টোটালি হজম হচ্ছে না, এবং ওর বাথরুমও হয় না, বাথরুমও প্রায় বন্ধ হয়ে গেছে। তো ওই সময় আমি আসলে অল্প কয়েক টাকা বেতন পাই, যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আসলে নিচে গাড়ি ভাড়া দিয়ে নিচে খাওয়া ভাতের খরচ জোগাড় করতে আমার কষ্ট হয়ে যায়। তারপর ওকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব এরকম তো কোনো আমার অবস্থা নাই, এরকম কোনো অবস্থায় যেতে পারি না।
তো মনটা তখন খুব খারাপ লাগতেছে, দোকানে বসে আছি। এবং আমি কিন্তু জেসিকে বলি না যে জেসি আমার বউকে কোনো কিছু খাওয়াইছে, এটাও আমি বলি না, কারণ জেসি আমাকে খুব আদর সম্মান ভালোবাসা দিয়ে আমাদের আপ্যায়ন করছে। বিপদে পড়ার পরে আমি জেসির সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু টাকা পয়সার ব্যাপারেও আমাকে কোনো হেল্প করবে না, মানে তার কথা আমি বুঝতে পারছি যে কেমন একটু চেঞ্জ ভাব আর কি, একটু চেঞ্জ হয়ে গেছে। তো যার জন্য টাকা পয়সা তার কাছে পাবো না, আমি তার কাছে টাকা পয়সা চাইও না। আমি ওভাবে তখন দোকানে বসে কান্নাকাটি করি। প্রতিদিন তার অনেক টাকার ওষুধ লাগে, এক একটা গ্যাস্ট্রিকের ওষুধের দাম আপনার অনেক টাকা, প্রায় মানে অনেক টাকা। তো প্রতিদিন তার মানে একটা করে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে। তো আমি আসলে দিতে পারি না। এরকম করতে করতে তার অবস্থা খুব খারাপ। ডাক্তারের কাছে পুনরায় আবার নিয়ে যায়, গ্যাসের জন্য তাকে ইঞ্জেকশন দেওয়া হয়, মানে গ্যাস কমানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয়, সেখানেও অনেক টাকা। বাট আমি আর কোনোভাবে এইসব কোনো কিছু পারতেছি না। এরকম করতে করতে একদিন হঠাৎ করে ওই যে মায়ারানী বলতে যে হিজড়া মহিলাটা আছে, ওই মহিলাটা তখন করলো কি, মানে আমার দোকানের সামনে আইসা আমারে বলতেছে, কিরে তোর মন খারাপ কেন? আমাকে এটা বলে। আমি বললাম যে দেখ, আমার বউ তো অসুস্থ, আমার বউর জন্য চিকিৎসার জন্য টাকার দরকার, মানে প্রতিদিন অনেক টাকার মেডিসিন লাগে, দোকানে যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আমার হয় না, আমি চলতে পারি না, তো একটু সমস্যার মধ্যে আছে। আমার বলে আমাদের লাইনে চলে আয়, এই দোকানে চাকরি করে মাস শেষে কয়টা টাকা বেতন পাবি, আমাদের লাইনে আসলে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবি, তো আমাদের লাইনে চলে আয়। এই জাস্ট এই কথাটাই বলে, এই কথাটা বলে চলে গেল। কিন্তু এই কথাটা ভাই আমার মেমোরিতে ঢুকে গেছে, মানে আমার মেমোরিতে ক্যাচ করে বসছে যে আমার লাইনে চলে, আমার লাইনে আসলে অনেক টাকা ইনকাম করতে পারবি। আমি তখন রাতের বেলায় গিয়ে আমার বউ ঐশীকে বলতেছে, ঐশী হিজড়া মহিলাটা এরকম এরকম বলতেছে, তো আমি কি ওদের গ্রুপে কাজ করব? মানে হিজড়া সে যে মানুষের কাছ থেকে চাঁদা উঠাবো, তোমার তো চিকিৎসার জন্য টাকার দরকার, আমি তো এখানে চাকরি করে তোমাকে ঠিকমতো টাকা অবশ্য দিতে পারি না, তোমাকে চালাইতেও পারি না। ও কি বুঝে জানে আমাকে বলে ফেলে, যেভাবে টাকা ইনকাম করা যায় সেভাবেই করো, আমার কোনো আপত্তি নাই। এটা কেউ আসলে অসুস্থ হয়ে বলে, মানে প্রচণ্ড গ্যাসের ব্যথায় কষ্ট পেয়ে বললো নাকি স্বইচ্ছে বললো, আমি বুঝতে পারি নাই। এই কথাটা যখন ও আমাকে বললো, আমি এর পরের দিনে ওই মায়ারানী হিজড়াটারে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে দেখ, আমি তোর লাইনে কাজ করতে চাই। ও আমাকে বল, আমার লাইনে কাজ করলে তুই এই জায়গায় কাজ করতে পারবি না, তোর আমি ঢাকায় পাঠাই দিব, আমাদের ঢাকা টিম আছে, ওইখানে গিয়ে তুই কাজ করতে পারবি, তোর চেয়ারের মধ্যে একটা মেয়ে ভাব আছে, কোনো সমস্যা নাই, লাইনে লাগিয়ে যা। যে হিজড়াগুলোর সাথে যাবে আমি তাদেরকে আগে থেকে ইনফরমেশন দিয়ে দিব, বাট তারা তোকে কোনো কিছু বুঝতে দিবে না বা অন্যরা তো বুঝবে না, তুই কাজ করতে পারবি। আমি তখন বললাম, আমি তো তোদের ওই হাত নাচানো তারপরে এইগুলো তো জানি না, আমাকে কি এগুলো শিখাই দিবি? বলে তুই সমস্যা নাই, তুই দোকান শেষ করে আমার বাসায় আসবে, আমি তোরে শিখাবো। পরে আমি ওর বাসায় গেলাম এবং জানলাম ওইখানে যাওয়ার পর আরও 2-3টা ছেলে এবং আরও 2-3টা মেয়ে, যারা প্রকৃতপক্ষে ছেলে প্রকৃতপক্ষে মেয়ে, তারাও ওই হিজড়া গ্রুপের সাথে জড়িত আছে এবং তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছে, চান্দা উঠাইতে আছে। বোঝার কোনো উপায় নেই যে তারা ছেলে মেয়ে। আমাকে ওখানে যাওয়ার পরে এই প্রতিটা বিষয় শিখাই দিল, যে কীভাবে হাত নাচাইতে হয়, কীভাবে কথা বলতে হয়, আগে ভঙ্গি টঙ্গি মিলে প্রায় 1 মাসের মতো আমাকে ট্রেনিং করায়। এই মায়ারানী আমাকে 1 মাসের মতো এই হিজড়াদের সমস্ত বিষয়গুলো আমাকে ট্রেনিং করায়। এবং ট্রেনিং করানোর পরে 1 মাস পরে আমি তখন ওই দোকানে চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে এই হিজড়াদের সাথে তখন কাজ করতে শুরু করি। আমাকে চট্টগ্রামেই রাখে, কিন্তু অন্য একটা জায়গায়, মানে অন্য একটা স্টেটে আমাকে তখন পাঠিয়ে দেয় এবং সেখানে আমি তখন আমার বউ ঐশী এবং আমার যে শাশুড়ি তাদেরকে নিয়েই চলে যাই অন্য একটা জায়গায় যায় এবং সেখানেই আমি তখন ঘর ভাড়া করি। এবং ঘর ভাড়া করে আমি দেন ঐশী আর ঐশীর আম্মু ঘরে থাকে, দেন আমি তখন বাইরে ওই পাশে যাই, গিয়ে আমি এই কাজটা করি, আবার আসি। বিষয়টা ঐশী জানে, জানার পর ঐশী যদি কষ্টও পায়, বাট সে কিছু বলে না, কারণ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন এবং এইভাবে টাকা ইনকাম করাতে সে আমাকে খারাপভাবে নেয় না। আমি জানি না আসলে কেন সে আমাকে বাধা দেয় না, সোজা কথা হচ্ছে এটা। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন না, প্রায় 1 বছরের মতো আমি কাজ করি এই হিজড়াদের লাইনে। 1 বছর ওখানে কাজ করার পর ওইখান থেকে আমাকে ঢাকা পাঠায়, মানে ওদের যে গ্রুপ আছে গ্রুপে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, ঢাকা পাঠায়। এবং ঢাকাতে আমি একইভাবে ঐশীকে এবং ঐশীর আম্মাকে নিয়ে ঢাকাতেও যাই। তো ঐশীর আম্মাকে আমি বলি যে আমি একটা অন্য কোম্পানিতে চাকরি করি, বিভিন্নভাবে কোম্পানি আমাকে ট্রান্সফার করে। আমি ঘর থেকে বেরোয়ার সময় এই যে আপনার মানে হিজড়াদের যত জিনিস আছে সব কিছু আমার ব্যাগের মধ্যে নিয়ে বেরোইতাম এবং ওদের যে তাঁবু আছে তাঁবুর মধ্যে গিয়ে সব কিছু পরে তারপর আমি হিজড়ার কাজে নেমে যেতাম। দেখতে শুনতে ভালো ছিলাম এবং কথাবার্তাও বলতাম একটু হিজড়াদের মতো করে নাক বাজিয়ে, তো যার জন্য কেউ বোঝার কোনো উপায় ছিল না যে আমি একটা ছেলে মানুষ। এটা মোটামুটি কেউ বুঝতে পারতো না। খুব সুন্দর করে কথাবার্তা বলে আমি খুব কম সময়ের ভিতরে এই হিজড়াদের গ্রুপের মাঝে জড়িয়ে পড়ি। 1 বছর কেটেছে আমার এবং আমি 2 বছর প্রায় 2.5 বছরের মতো ওই লাইনে কাজ করি। এবং 2.5 বছরে আমি আমার বউকে শুধুমাত্র গ্যাস্ট্রিকের ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন ওইগুলোই দিচ্ছিলাম এবং ওইগুলো দিলেও ভালো থাকে, ওইগুলো দিয়ে চলছিলাম। কিন্তু 2.5 বছর পরে ওর অবস্থা তখন আরও খারাপ হয়ে যায়, এতটাই খারাপ হয়ে যায়
যেটা আসলে বলার মতো না। বাথরুমের সাথে ফুললে রক্ত যাওয়া শুরু হয় এবং বমি হয়, কিন্তু এই পর্যন্ত কোনো বাচ্চা কনসেপ্ট করে নাই, মানে কোনো বেবি হয় নাই। এই মুহূর্তে প্রায় 2.5 বছর আমি হিজড়া লাইনে কাজ করার পরে তখন আমি তাকে একটা ঢাকাতে বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। ওই সময় আমার কাছে টাকা পয়সা থাকে। আসলে ওই মায়ারানী হিজড়া বলেছিল যে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবো, কিন্তু অতটাই পারতাম না। 15-16 বা 20 হাজার টাকার মতো হাইস্ট ইনকাম হতো, এর বেশি হতো না। কারণ যে টাকা চাঁদা উঠে আনতাম ওখানে হিজড়া যে রানী আছে রানীরে টাকা দেওয়া লাগতো, এরপর ওই সবাইরে ভাগ করে দিত। তো আমি যেহেতু নকল হিজড়া, তো সেজন্য আমাকে ওই সবার মতো করে দিতেও না, আরও অর্ধেক আরও কম টাকা দিত। তো যাই হোক ভাই, এটা সত্য কথা, চলতে পারতাম, এমন না যে চলাফেরা করতে পারতাম না, চলতে পারতাম না, সবার সাথে মোটামুটি মিলে চলতে পারতাম, চলার মতো টাকাটা ছিল। এরকম করে যখন 2.5 বছর পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে যেতেন, আমি তখন ওকে ঢাকা মেডিকেলে বড় একটা ডাক্তার দেখাই। ওই ডাক্তার তখন চলতেছে যে ওর লিভারের সমস্যা, এখন লিভারের সমস্যা এবং লিভারের পাশের সমস্যা, তো এটাকে অপারেশন করতে হবে, মানে অপারেশন করতে হবে, অপারেশনটা অনেক ক্রিটিক্যাল এবং সে বাঁচতেও পারে বা মরেও যেতে পারে, কিন্তু অপারেশনের জন্য মোটামুটি টাকা লাগবে সেটা 6 লাখ টাকার কাছাকাছি। এটা সে আমাকে বললো। তো আমি হিজড়ার কাজ করে আসলে যেই টাকা ইনকাম করি, আমার কাছে আসলে মূলত ওভাবে কোনো টাকা থাকে না, সমস্ত টাকাগুলোই পরিবারের পিছনে খরচ হয়ে যায়। তো ওই সন্তানও তো হয় না, আমার কোনো বেবিও নাই। আর আমি আমার পরিবারের কাছ থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। এর মাঝে আমি এটাও জানতে পারছি যে আমার 2টা বোন আছে, 2টা বোনেরও বিয়ে হয়েছে, আমার বাবা আমার কোনো খোঁজ খবর নেয় নাই, আমি কোথায় আছি, কেমন আছি, কোন জায়গায় আছে, আমার কোনো বাবা খবর নেয় নাই। তো বাবা যেহেতু ইচ্ছা করে আমার কোনো খোঁজ খবর নেয় নাই, আমিও গায়ে পড়ে আমার বাবার খবর নিতে যাইনি। আমার কপালে যা আছে তাই হবে, আমার বাবার খবর আমি নিজেও নেই নেই। আমার মতো করে আমি তখন আছি, আমার মতো করে আমি তখন দিন কাটাচ্ছি, এভাবে সময়গুলো কাটতেছি, এভাবেই সময়গুলো পাস করতেছি। তো 6 লাখ টাকার মতো দরকার, খুব টাকার অভাবে পড়ে যাও। ওই সময় আমি মায়া হিজড়ার সাথে কথা বলি, মানে মায়ারানী যে হিজড়াটা আছে ওটার সাথে কথা বলি। কথা বলার পরে ও তখন আমাকে বলে যে তুই একটা কাজ কর, তুই আমার সাথে আয়, চট্টগ্রামে আসলে আমি তোর সাথে বসে কথা বলবো এবং কথা বলে আমি তোকে বিষয়টা জানাবো, আমি তো টাকার ব্যবস্থা করব। তো তখন আমি মায়ারানী হিজড়ার কাছে যাই। ভাই তখনকার অভাবটা কিন্তু অন্যরকম অভাব ছিল। আমি আমার মানে যদিও 2 মাধ্যমে আমার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টাও করছিলাম, বাট আমার বাবা ওভাবে আমাকে কোনো রেসপন্স করে নাই বা আমার সাথে কথা বলে নেয়। আর বন্ধুবান্ধব যারা ছিল তারা তো সবাই যে যার মতো করে চাকরি বাকরি করতেছে বা যার মতো করেই চলতেছে, কারো কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাই না। এবং যে আমার বান্ধবী জেসি ছিল, জেসির বাসা থেকে খাওয়ার পরে যে ঐশীর অবস্থা হইলো, ওই জেসিও তখন বিয়ে হয়ে যায়, তার হাজব্যান্ডের সাথে থাকে। তো ওইখানে আমি যখন চট্টগ্রামে আসার পরে মায়ারানী হিজড়ার সাথে আমি যখন বসি, তখন আমাকে বলতেছে, দেখ আমি তোকে একটা কথা বলবো, তো কীভাবে বলবো আমি জানি না, আমি তোর 6 লাখ টাকা লাগবে, 6 লাখ টাকা আমি তোকে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তোর শর্ত মানতে রাজি আছি, কী শর্ত তুই আমাকে বল। ও আমাকে বল, আমার শর্ত হচ্ছে তুই আমাকে বিয়ে করতে হবে। এটা যখন আমাকে বললো, যে আমি বললাম যে দেখ এটা আসলে কোন ধরনের কথা, আমি তোকে বিয়ে করব, অ্যান্ড তুই তো হিজড়া, আমি কী করে একজন পুরুষ মানুষও একজন হিজড়াকে বিয়ে করব। ও তখন আমাকে বলে যে তুই যেরকম করে নকল হিজড়া, আমিও ঠিক তেমন করে নকল হিজড়া। আমি তখন বললাম যে মানে আমি তো তোর কথা বুঝি না। ও আমাকে যেমন করে বলে যে তুই বাস্তবে যেমন একটা পুরুষ, এখন আমি বাস্তবে একটা নারী। আমি বললাম মানে তুই হিজড়া না? ও বলে না, এটা কেউ জানে না, এটা এই প্রথম আমি তোরে বললাম, এটা শুধু তুই জানস, কিন্তু মূলত আমি হিজড়া না, আমি একটা মহিলা, কিন্তু আমার মাঝে কিছু পুরুষ স্বভাব আছে, যার জন্য আমি এই লাইনে চলে আসছি। আমার একটা বিয়ে হয়েছে এবং আমার একটা ছেলে সন্তানও আছে। আমার ছেলেটা এখন অনেক বড় হয়েছে, ও এসএসসি পরীক্ষা দিয়েছে এই বছর। আমার একটা পরিবার আছে, আমার হাজব্যান্ডের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আমি সন্তানটাকে মানুষ করতে পারতেছিলাম না, তাকে নিয়ে খুব বিপদে পড়েছে, এবং যার জন্য আমি তোর মতো অভাবে পড়ে হিজড়া লাইনে আসি এবং আমি এই কাজটা করি। তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি তোকে টাকাটা দিতে পারি, কিন্তু আমি তোকে আপত্তি করবো না যে তুই তোর বউয়ের সাথেও থাক, ঐশীকে যেহেতু তুই পছন্দ করে বিয়ে করেছিস তুই তার সাথেও থাক, বাট আমার সাথেও মাঝে মাঝে এসে থাকবি, কারণ শেষকালে তো আমার একটা সঙ্গী দরকার। তো একটা পুরুষ 2টা বিয়ে করতেই পারে, আমার একটা হাজব্যান্ডের খুব প্রয়োজন। আমি সচরাচর কারোর সাথে গিয়ে এই ধরনের কাজটা করতে পারিও না, যেটাকে আমি শারীরিক সম্পর্ক বলবো, এটা করতে পারি না, তার কারণ আমি হিজড়া, কেউ আমাকে ওভাবে নেয় না। আর এরকম যদি অ্যাভেলেবেল পুরুষের কাছে যাই তাহলে এটা আমার মহল্লায় জানাজানি হয়ে যাবে, আমার এলাকায় জানাজানি হয়ে যাবে যে আমি মূলত হিজড়া নামে একটা মহিলা। এটা জানাজানি হয়ে যাবার পরে তখন আমি আর এই লাইনে টিকে থাকতে পারবো না, এই লাইনের মানুষরা আমাকে মেরে ফেলবে, কারণ আমি তোর মতো নর্মাল কোনো না, আমি এই হিজড়াদের সর্দার, আমি এটা থেকে অনেক টাকা ইনকাম করি। তো ওরা নিজেরা আমাকে মেরে ফেলবে, যার জন্য আমি নর্মাল কোনো লোক পাই না, কিন্তু শারীরিক চাহিদার জন্য আমার তোরে প্রয়োজন, তুই আমার শারীরিক চাহিদাটা মিটাবি
এবং এটা আমি কাউকে বলবো না, তুই আমাকে বিয়ে করবি। আমি বললাম যে দেখো, এটা তো কখনোই সম্ভব না যে আমি তোমাকে বিয়ে করব, এমনি তোমার যখন লাগবে আমি আসবো, কিন্তু আমি তোকে বিয়ে করতে পারবো না। ও বলে না, তোর বউর চিকিৎসা হয়ে যাওয়ার পরে তুই আমাকে ছেড়ে চলে যাবি তা না, তুই আমাকে মোটামুটি অনেক টাকার বড় একটা কাবিনে বিয়ে করতে হবে, বাট আমি তোর কাছে কাবিনের টাকা কখনোই চাইবো না। আমি তখন বললাম যে না, এইভাবে আমি করতে পারবো না। আমাকে বলে তাহলে তুই চলে যা। তো মানে জাস্ট চিন্তা করতেছি কী করব এখন। ওইখান থেকে গেলে ঐশীর অপারেশনটা খুব জরুরি, কারণ ওর অপারেশন না করলে আমাকে বাঁচাতে পারবো না। লিভারের অবস্থা খুবই খারাপ, অপারেশন করাইতে হবে, এবং আদৌ অপারেশন করলেও বাঁচবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। ডাক্তার আমাকে মানে 60% বলছে ও মারা যাবে, মানে 60% বলছে লিভারও মানে প্রবলেম হলে মানুষ বাঁচে না, বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়। তো আমাকে বললো বাঁচবে না, সেটা 60%, আর 40% হয়তো বাঁচবে। তখন আমি জিনিসটা চিন্তা করলাম যে ঐশী যদি মারাই যায় তাহলে আমি এই মায়া রানীকে বিয়ে করে প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাব, বা মায়া রানীকে বিয়ে করে আমি শহর থেকে চলে গিয়ে দূরে কোথাও গিয়ে মায়া রানীকে নিয়ে একটা ছোট্ট সুখে সংসার করব, এবং আমিও এই খারাপ পথ থেকে ফিরে আসবো, এই মায়া রানীকে আমি খারাপ পথ থেকে নিয়ে যাব। আর যদি ঐশী বেঁচে থাকে তাহলে আমি ঐশীর সাথে সম্পর্ক রাখবো, এবং মায়া রানীর সাথেও সম্পর্ক রেখে আমি মায়া রানীকে এই হিজড়ার জগৎ থেকে বের করে নিয়ে আসবো, আমি এই হিজড়ার জগৎ থেকে বেরিয়ে যাব। আর মায়া রানীর অ্যাকাউন্টে অনেক টাকা আছে, এবং ওর চট্টগ্রামে 2টা বাড়িও আছে, নিজের বাড়ি, সে মোটামুটি বহু টাকার মালিক। তো আমি ভাবলাম ওরে বিয়ে করলে অন্তত আমি এই জিনিসটা পাবো, টাকা পয়সার মালিক হবে, এবং সে যেহেতু ঐশীকে মেনে নিয়েছে তাহলে আমার কোনো আপত্তি নেই। সে জায়গা থেকে আমি তখন তাকে মেনে নিলাম, এবং মেনে নেওয়ার পরে ওর বাচ্চাটা মানে ওই মায়া রানীর মানে ছেলেটাকে সাক্ষী রেখে আরও লোকজন নিয়ে আমি তখন ওকে বিয়ে করি, তাও ঢাকায় গোপনে বিয়ে করি। এবং বিয়ে হবার পরে দেন আমি তোকে তখন চট্টগ্রামে রাখি, এবং আমি আর ঐশী তখন ঢাকাতে থাকি। একইভাবে ঐশীর অপারেশন হয় চট্টগ্রাম মেডিকেলে, ঢাকা মেডিকেলে ঐশীর অপারেশন হয়। ঢাকা মেডিকেলে যখন ঐশীর অপারেশন হয়, ঐশীর অপারেশনের দিন কিন্তু মায়া রানী ঐশীকে দেখার জন্য যায়, এখানে থাকে, এবং আল্লাহর শেষ মেহরবানিতে ঐশীর অপারেশনও খুব সাকসেস হয়, খুব ভালোভাবে ওর অপারেশন কমপ্লিট হয়। এবং অপারেশন কমপ্লিট হওয়ার পরে একইভাবে আমি তখন ওর সাথে থাকতেছি, ও তখন ঢাকায় থাকে, মায়া রানী তখন চট্টগ্রামে থাকে। এরকম করতে করতে এই হিজড়ার জগৎ থেকে আমি তখন মায়া রানীকে সরাই আনি। আমার বেশি দিন সময় লাগে না, প্রায় 5-6 মাসের ভিতরে আমি ওকে বুঝাই যে দেখো এই লাইনটা ভালো না, তোমার তো টাকা পয়সা আছে, আমারও আছে, আমরা দুজনে মিলে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে তুমি এই লাইনটা ছেড়ে দাও। তো এই বলে তখন চট্টগ্রামে আমি একটা সুপার মার্কেট দিই, এবং এই মার্কেটের দেওয়ার টাকাটা পুরোটাই মায়া রানীর কাছ থেকে টাকা নিয়ে আমি তখন মার্কেট করি। আলহামদুলিল্লাহ আমার আয় উন্নতি খুব ভালো হচ্ছে। তো ঐশীর কাছেও যাচ্ছি, মায়া রানীর কাছেও যাচ্ছি, 2টা বউ তখন আমি কন্টিনিউ করতেছি। আর ঐশী কখনো মা হবে না, ওই অপারেশনের পরে ডাক্তার বলে দিয়েছে যে মা হবে না, কখনোই মা হইতে পারবে না। তো আমার কথা হচ্ছে আমি মায়া রানীর সাথে একটু বেশি থাকি, যাতে আমার একটা সন্তান হয়, এবং সন্তান হইলে সম্পর্কটা ভালো হবে। এইভাবে অনেক দিন কাটার পরে আমি জানি না যে কীভাবে জানি আমার ঐশী ব্যাপারটা জেনে যায় যে আমি মায়া রানীকে বিয়ে করছি এবং আমি ওর সাথে থাকতেছি। তো এই ব্যাপারটা ও জেনে যায়। তো জেনে কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না, বা আমাকে কোনো কিছু বলে না। ওই সময় সম্পূর্ণ সুস্থ থাকে। এটা 2018 সালের ঘটনা, 18 সালের দিকে ও পরিপূর্ণভাবে সুস্থ থাকে, এবং সুস্থ থাকা অবস্থায় ও বিষয়টা জানে বলতেছে আমি এই কারণে যে ও একদিন আমাকে বলে যে তুমি আমার কাছে কোনো মিথ্যা বলো না, সত্যি বলো, তুমি যদি আরও 10টাও বিয়ে করো আমি বউ হিসাবে কখনো তোমাকে অসম্মান করব না, মানে আমি আমার স্বামীকে কখনো অসম্মান করব না, কিন্তু মিথ্যা বললো না। তো আমাকে অনেক কসম দিয়ে জিজ্ঞেস করছিল, কোরআনের কসম, এই কসম, ওই কসম, ওর মাথায় হাত দিয়ে পর্যন্ত জিজ্ঞেস করছে। বাট আমি ওর কাছে সত্য কথা বলি না, কারণ আমি জানি মায়া রানীর কথা বললে সহ্য করতে পারবে না। কিন্তু মায়া রানী তো আমার জীবনে কীভাবে আসছে এটা তো ও জানে না। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমাকে কোনো কিছু না বলে আমি চট্টগ্রামে যাই, মায়া রানীর কাছে 2 দিন ওখানে থাকি। এবং তৃতীয় দিনের দিন যখন আমি ঢাকায় ব্যাক করি, ঢাকাও যেখানে থাকতো সেখানে আসার পর দেখি যে বাসায় নাই, ওর মাকে নিয়েও চলে গেছে। তো 18 সালেও তখন চলে গেছে। বাট কেন চলে গেল এই বিষয়টা আমি বুঝলাম। আমাকে কোনো চিঠিও লিখে যায় নাই, শুধু দারোয়ানকে এটা বলে গেছে যে চাবিটা দিয়ে গেছে দারোয়ানের কাছে, আর তেমন কিছুও নেয় নাই বাসা থেকে। জাস্ট ও এবং ওর মায়ের কিছু কাপড় চোপড় ওইসব নিয়েও চলে গেছে, আর কোনো কিছু নেয় নাই। তো না নিয়ে ও তখন বাসা থেকে চলে গেছে। তো 2018 সালে তখন চলে যায়, আমি তখন ওরে খুঁজতে শুরু করি, এবং মায়া রানীকে বলি। মায়া রানীও তখন তার যে হিজড়ার টিম আছে ওই টিমকে ব্যাপারটা জানে। অনেকেই তখন বিভিন্ন জায়গায় ওকে খোঁজাখুঁজি করি, অনেক খোঁজাখুঁজি করি। 2018 সাল থেকে 2019, 20, 21, 22, 23 সাল চলতেছে। এই সময় পর্যন্ত আমাকে বিভিন্ন জায়গায় খুঁজি, কিন্তু কোথাও আমাকে খুঁজে পাই নাই। আমাকে ভুল বুঝে ঐশী আমার জীবন থেকে হারিয়ে গেল, কিন্তু আমার তো কোনো অপরাধ ছিল না। এই ঐশীর জন্য আমি আমার শিল্পপতি বাবাকে ছেড়ে দিয়েছি, ঐশীর জন্য আমি আমার ছোট বোন, মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার পড়াশোনার সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। কিন্তু সে ঐশী আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেল।
আমার শরীরটা বোঝার সে চেষ্টা করলো না। আর আমিও আমার দোষ স্বীকার করি। ঐশীকে আমার আসলে বলে দেওয়া দরকার ছিল। যখন লাস্ট টাইম আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি যদি কাউকে বিয়েও করো আমার কাছে বলো, আমি ভুল বুঝো না, আমি তখনও তার মাথায় হাত দিয়ে মিথ্যাটা বলা আমার ঠিক হয় নাই, যার জন্য এক পৃথিবী অভিমান বুকে নিয়েও চলে গেছে। আমি তাকে অনেক খুঁজেছি, এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আমি তাকে খুঁজে নাই। বিভিন্ন নিউজেও আমি তার ছবি দিয়েছি, অনেক জায়গায় আমি তাকে খুঁজে ট্রাই করেছি, বাট কোথাও পাইনি। তো আমি জানি ওকে আমি খুঁজলে ওইটা বুঝবে যে আমি ওকে খুঁজি, কিন্তু ও কখনো আমার কাছে ফিরে আসবে না, কারণ আমার উপর অভিমান করে গেছে। আমি তার অভিমানটা ভাঙতে পারি নাই। আজ আপনার কাছে পুরোটা গল্প লিখলাম, এবং লিখার একটা মাত্র কারণ, আপনি আমার গল্পটা প্রচার করবেন। যদি আপনি আমার গল্পটা প্রচার করেন, তাহলে কি কারণে আমি তুষার ঐশীকে ছেড়েও মায়ারানীকে বিয়ে করেছি, একজন হিজড়া মহিলাকে, এটা যদিও জানতে পারে হয়তো আমার জীবনে কোনো দিন ফিরে আসবে। যার জন্য আপনাকে পুরোটা গল্প বলা। আপন ভাই, কীভাবে অনুরোধ করলে আপনি আমার গল্পটা প্রচার করবেন তা আমি জানি না, তবে আমি শুধু এই কথাটাই বলবো, আপনার গল্প প্রচারের মাধ্যমে যদি আমি আমার বউ ঐশীকে ফিরে পাই, তো সারা জীবন আমি আপনার কাছে ঋণী থাকবো। আমার বউ মায়া, সেও ঐশীকে অনেক পছন্দ করতো, এবং মায়া আমাকে এখন এটাও বলতেছে যে ঐশী যদি আমার জীবনে ফিরে আসে, সে আমাকে নিজে ডিভোর্স করে চলে যাবে, সে আমাকে কষ্ট দেবে না। সে ভুল করেছে, সে সব কিছু বুঝতে পারছে। তার একটা বাড়িও সে আমার নামে লিখে দেওয়ার জন্য রাজি হয়েছে। যে সুপার মার্কেট আমি দিয়েছি, এটাও আমি সম্পূর্ণ আমার নামে করেছি। এখানে আমি অনেক টাকা ইনভেস্ট করছি, অনেক লোক আমার এখানে কাজ করে। তো ভাই, আপনার গল্প তো অনেক মানুষই শোনে, সেখান থেকে আমার বউ যদি ঐশী কোনো জায়গায় থেকে আমার এই গল্পটা শোনে, তাহলে যেন এই গল্পের নিচে কমেন্ট করে এবং আমার সাথে একটু যোগাযোগ করে। এটা আমার ফোন নাম্বার। যদি আমার ঐশী কখনো ফিরে আসে, তো আমার এই নাম্বার আমার সাথে একটু যোগাযোগ করবেন। আপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ চট্টগ্রামের ভাই তুষারের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা খুবই হার্ট টাচিং এবং লাস্টের দিকে অনেক ইমোশনাল, অনেক বেশি ইমোশনাল। আমি গল্প অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য অনেকগুলো কথা লাস্টের দিকে বাদ দিয়ে আপনাদেরকে গল্পের মূল টপিক্সটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। বন্ধুরা, বরাবরের মতো আজও বলি, জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমার রূপকথা। এই তুষার অনেক কিছু করেছে ঐশীর জন্য। শুধু ঐশীকে পাওয়ার জন্য সে তার বাবা মা, পাড়া প্রতিবেশী, তার পড়াশোনার সমস্ত কেরিয়ার ছেড়ে কিন্তু শুধু ঐশীর জন্য নিজেকে তৈরি করেছে, এবং সেই ঐশীর সাথে সে একটা ভুলও করেছে, সেটা সে স্বীকার করে। কিন্তু ভুলটা ভাঙার আগে ঐশী তার জীবন থেকে হারিয়ে যায়। এর আগেও মনে হয় কততম পর্বে আমার ঠিক মনে নাই, নিলয়ের গল্প প্রচার করেছিলাম। তাও চট্টগ্রামের ভাই ছিল নিলয়। তার ভালোবাসার মানুষটা একইভাবে শেষ পর্যন্ত দুবাইতে এই মেয়েটা আমার সাথে কন্ট্রাক্ট করে, এবং কন্ট্রাক্ট করার পরে আমি নিলয়ের সাথে ওরা কথা বলাই দিই। নিলয় না জানি কি নামটা ছিল, আমার সঠিক মনে নেই, বাট চট্টগ্রামে একটা গল্প। বেশ কিছুদিন আগে আমি ওনার সাথে কন্ট্রাক্ট করে দিই, মেয়েটা দুবাইতে চলে যায় হাজব্যান্ডের উপর রাগ করে, এবং দুবাই থেকে সে লাস্ট পর্যন্ত ফিরে আসে, এবং তারা এখন অনেক ভালো আছে। তো সেই জায়গা থেকে বলি, সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস থেকে বলি, ঐশী, আপনি সম্ভবত আমার গল্প কোথাও না কোথাও থেকে শোনেন, কারণ আমার গল্পের বেশিরভাগ সাবস্ক্রাইবারগুলোই হচ্ছে এই ক্যাটাগরির, যারা কোনো না কোনো কষ্ট পেয়ে আসছে, বেশিরভাগ, বাট সবাই না। তো সেই জায়গা থেকে হয়তো আপনি আমার গল্প শোনেন। যদি শুনে থাকেন, আপনি প্লিজ আমার সাথে, আমার ভিডিও ডিসক্রিপশানে ইমো নাম্বার দেওয়া আছে, আমার ইমেল দেওয়া আছে, আপনি আপনার হাজব্যান্ডের লাইফে ফিরে আসেন। এটা আমি আপনাকে বলি না, কিন্তু বোন হিসেবে আপনার কাছে অনুরোধ করবো, যদি আপনি আমার গল্প শুনে থাকেন, আমাকে দেখে থাকেন, তো প্লিজ আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন, প্লিজ। এবং যদি যোগাযোগ করেন, একসাথে অনেকগুলো জীবন বেঁচে যাবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, তো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।